Assalamualaikum. Hello and welcome to Basket to the episode 2 of Career Talks. I am Tanzim Hossain Adrita. I am back to you guys with today's live. Today we have with us an extraordinary and multi-talented person, Dr. Imroz Ahmed Don with us. So guys, without any further delay, let's welcome Dr. Imroz Ahmed Don sir. Assalamualaikum sir. Hope you are all well. আপনার আজকে আমাদের সাথে যুক্ত হয়ে কেমন লাগছে? ওয়ালাইকুম সালাম স্যার, আলহামদুলিল্লাহ ভেরি মাচ অনার্ড এন্ড স্যাটিসফাইড যে তোমরা আমাকে আমন্ত্রণ দিয়েছো এবং আই হোপ একটা সুন্দর কনভারসেশন হবে 1 ঘন্টা। সবাইকে এগেইন থ্যাংক ইউ, আর আমাদের সাথে জয়েন করো, কিছু ডিসকাশন আমরা করব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ওকে স্যার, আমি শুরুতেই একটা ইনফর্মাল কোশ্চেনে চলে যাচ্ছি আপনার নাম নিয়ে। আপনি তো ডক্টর ইমরোজ আহমেদ ডন, তো আপনাকে যখন আমরা ডক্টর ডন বলে সম্বোধন করি তখন মানুষ কনফিউজড হয় না যে? ইয়েস, ভেরি মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনটা ছিল। মোস্ট অফ দ্য টাইম যেটা হচ্ছে যে ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমরা অনেকে স্টুডেন্টরা বেসিক্যালি যেটা হয় যে স্যার ডন তারা কনফিউজড থাকে। সো বেসিক্যালি আমি আজকে ওপেন প্ল্যাটফর্মে নামের ব্যাকগ্রাউন্ডটা একটু ডিসকাস করে দিই সো দ্যাট সবার জন্য একটু মজা হবে, তাই না? যে আসলে ডন নেমটা কোথা থেকে আসলো। সো হসপিটালে সমস্যা একটু কম, বিকজ আমি ইমরোজ আহমেদ ডন, তো ইমরোজ আহমেদ অফিসিয়াল নেমটাই প্রফেশনাল জায়গাতে ইউজ হয়। নিক নেমটা কোথা থেকে আসলো? ডিওএন ডন, তাই না? সো ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি ডিওএন। ইনিশিয়ালি নামটা ডিওএন না, এটা আসলে মাই ফাদার গেভ দ্য নেম অ্যারাউন্ড 4:15 PM AM এর সময় আমার জন্ম ছিল, সকাল 4টা বা এরকম সামথিং। তো আব্বু ইংলিশে মাস্টার্স ছিল 60s এ। তো তখন আব্বুর এইমটা ছিল যে সকালবেলা সূর্যোদয়, আচ্ছা সূর্যোদয়ে জন্ম হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই নামটা রাখছিল DAWN ডন, দ্যাট ইজ সানরাইজ। ওকে, আমরা জানি ডন অফ দ্য ডাইনোসর মুভি দেখি, সো সেই ডন অ্যাকচুয়ালি DAWN ডন। তো সেই DAWN ডন লেটার কিভাবে DON ডন হলো এটা একটু খেয়াল করো। হয়েছিল কি যে ছোটবেলাতে যখন মোস্ট অফ দ্য টাইম স্কুলগুলোতে নাম লেখা হতো DAWN ডন, সো ক্লাসমেটসরা, অনেক ক্ষেত্রে টিচার্সরা এটাকে প্রোনাউন্স করতো ডাউন। সো ওই যে নামের সমস্যাটা DOWN অ্যাকচুয়ালি ডাউন। সো ফ্রম দ্যাট মোস্ট অফ দ্য টাইম উচ্চারণটা হতো ডাউন। সো টিচার রোল কল করতো, হ্যাঁ রহিম করিম এরকম কিছু, এন্ড আফটার দ্যাট এসে নামটা উচ্চারণ হতো ডাউন। ডাউন কে ক্লাসে সবাই এটা নিয়ে মজা করতো, সো সবাইকে এক্সপ্লেইন করা লাগতো যে DOWN ডাউন, DAWN ডন, সানরাইজ। সো লেটার এই সমস্যা চলতে চলতে পরে চিন্তা করলাম যে না, যেটা সবাই বুঝতে পারছে সেটাকে রাখাটাই বেটার। সো আই পুট DON ডন, এন্ড নিকনেম ডন সেই ছোটবেলা থেকেই চলে আসছে, এন্ড কোচিং এ সেটাই আছে, এন্ড আই এনজয়েড ইট। ওকে, পোলাপানা এটা এনজয় করে নেমটা, সো ইটস গুড নাও। স্যার, আমাদের বর্তমান সময়টা তো একটা মানে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই। তো এই সময়ের মধ্যে তো ডক্টরাই আমাদের ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছে। তো আপনি তো একজন পেশায় ডক্টর, আপনি যদি সমগ্র ডক্টর রোলটা আমাদের বলতেন, যদি আমাদের সব জানা, তারপর আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। না, স্টিল আলহামদুলিল্লাহ স্যার, এটা একটা ভেরি অনারেবল প্রফেশন এই টাইমটা আমাদের জন্য। ওভারঅল ডক্টররা হ্যাঁ সার্ভ করছে কমিউনিটিকে, বাট এই মুহূর্তটা বর্তমান ক্রাইসিস মোমেন্টে সবগুলো প্রফেশনের জন্যই এটা একটা ক্রাইসিস মোমেন্ট। আমরা জানি সবাই এখানে রোল প্লে করছে, বাট অ্যাজ আ ফিজিশিয়ান আমরা ডিরেক্টলি রুগীটাকে যখন এভরি ডে টাচে থাকছি, রুগীটাকে দেখছি, রুগীর কষ্টগুলোকে যতটুকু সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করছি। জীবন একমাত্র আল্লাহ বাঁচাতে পারে, ডাক্তার জীবনে কোনোদিনও জীবন বাঁচাতে পারে না। আমরা এটা অলওয়েজ বলি, ডাক্তার শুধু চেষ্টা করতে পারে, ইচ্ছা সব আল্লাহর। তো সেই যে চেষ্টাটা করছে, একটা মানুষের কষ্টটা কমায় আনার চেষ্টাটা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে নিজেদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, যদিও অনেক ফিয়ার কাজ করে যে আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও ইনফেক্টেড হচ্ছে। এভরি ডে আমরা যখন হসপিটালে যাচ্ছি, সেই হসপিটাল থেকে আমরা কি আমাদের বাসায় কি জার্মস গুলো নিয়ে আসছি কিনা, তো এই একটা আমাদের মনে ভয় থাকে। বাট স্টিল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আরো অনেক বড়, যে হ্যাঁ এই ক্রাইসিস মোমেন্টে ফিজিশিয়ানরা নট অনলি ইন হসপিটালস, আমাদের রিলেটিভসরা, আমার স্টুডেন্টস এর গার্ডিয়ানরা, ডিফারেন্ট যত পরিচিত মানুষ আছে, যখন যার সমস্যা হচ্ছে ফোন দিচ্ছেন, ইনিশিয়াল গাইডলাইনটা যে দিতে পারছি, সেই ক্ষেত্রেও অনেক লাকি মনে করি, অনেক অনেক প্রেইজ করে, তখন ভালো লাগে অ্যাকচুয়ালি। সো অ্যাজ এ ডক্টর আই থিঙ্ক এই টাইমটা আমরা একটা সেলফ স্যাটিসফ্যাকশনও পাচ্ছি, আবার অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে ভয় কাজ করে যে আমাদের ফ্যামিলি মেম্বার্স গুলোকে আমরা
অনেক সময় বিপদে ফেলছি। তো এটাই আল্লাহ দিলের মিশ্র অনুভূতিতে চলছে। তবে দোয়া করো যেন আমরা মোর আমাদের ফ্যামিলি মেম্বার সরি আমাদের কমিউনিটিকে আরেকটু ভালো দিতে পারি যেন। ওকে, ইনশাআল্লাহ স্যার। স্যার আপনি যে শুধুমাত্র ডক্টর না, আপনার তো প্রফেশন দুটো স্যার। তো ডাক্তারের পাশাপাশি একজন টিচারও। তো আপনার তো আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে তো আপনি অনেক অনেক ভাগ্যবান। আপনি তো সেবা দিচ্ছেন দুই দুই ভাবেই। নাকি স্যার দুইটা প্রফেশন ক্যারি আউট করতে কখনো সমস্যা হয় না, কিভাবে করেন? না, অবভিয়াসলি স্যার, এখানে একটা ব্যাপার হচ্ছে যে দুইটা প্রফেশন, মেডিকেল সায়েন্সের প্রফেশন যেটা, সেটা এক্সট্রিমলি একটা হার্ড টাস্ক, অনেক বিজি থাকতে হয়। এগেইন তোমরা জানো যে টিচিং যে প্রফেশনটা আছে এটা একটা অত্যন্ত এনথুজিয়াস্টিক ওয়েতে আমাদেরকে করা লাগে। আদারওয়াইজ জাস্ট পড়ালাম, পড়ায় ছেড়ে দিলাম এরকম না। স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন, তাদের জন্য একটু নোট করা, তাদের জন্য এক্সাম নেওয়া, সেটার ফিডব্যাক দেওয়া, সো হিউজ টাস্ক থাকে। আমি যদি বলি যে হ্যাঁ, লাস্ট ইয়ার দেখা যাচ্ছে যে আমরা হসপিটাল সকাল থেকে, আমার পার্সোনাল লাইফটা যদি বলতাম, যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি হসপিটালে থাকতাম, সার্জারি ইউনিটে জব করছিলাম। তো আফটার দ্যাট দুপুরের পর থেকে এই বাচ্চাদের কোচিং শুরু করছি, যেটা রাত 10টা পর্যন্ত অলমোস্ট চলছে। বাসায় আসতে আসতে 11টা, দেন আবার সকাল 8টার মধ্যে হসপিটাল। সো এক্সট্রিম বিজি একটা লাইফ। বাট বাট এই যে কষ্টটা, শারীরিক কষ্ট যেটাকে বলছো, সেটা ওভারকাম হয়ে যেত বাই দ্য মেন্টাল স্যাটিসফ্যাকশন। মোস্ট অফ দ্য টাইম কি হচ্ছে, হসপিটালে যখন পেশেন্ট গুলোকে দেখা হচ্ছে, পেশেন্টটা যদি কিওর হয়ে যায়, ওনারা এত সুন্দর কিছু কথা বলবেন, এমন কিছু প্রেইজ করবেন, মুখের সামনে তোমাকে বলবে যে না বাবা তোমার জন্য এটা হয়েছে, এটা তোমার সারা দিনটা ভালো করে দিবে। এন্ড আফটার দ্যাট যখন কোচিং এ আসছে, এই পোলাপান গুলোর সাথে আমরা ফান করছি, ক্লাসে দুষ্টামি করছি, সাথে পড়াশোনা করছি, ওরা যখন ইনস্ট্যান্ট বুঝে যাচ্ছে পড়াগুলো, আমরা যে একটু ফান ট্রিক্স করে পড়াচ্ছি, ওরা প্রেইজ করছে, ওরা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে, এন্ড দ্যাট গিভস আ হিউজ মেন্টাল স্যাটিসফ্যাকশন। ইনস্ট্যান্ট ফিডব্যাকটা পাওয়া যায়। অনেক প্রফেশন আছে যেটা তুমি ইনস্ট্যান্ট ফিডব্যাকটা পাবা না, বাট আল্লাহর রহমতে আমি যে দুটো প্রফেশনে আছি, দুইটাতেই ইনস্ট্যান্ট ফিডব্যাকটা পাই, এন্ড সেটা একটা হিউজ মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, যার ফলে শারীরিক কষ্টটা অনেক সময় ওভারকাম হয়ে যায় স্যার। ওকে, সো আই থিংক ইটস গ্রেট টু বি ইন দিস টু প্রফেশন। আমরা কমেন্ট থেকে একজন কমেন্ট করেছে দেখতে পাচ্ছি, নাইস টু সি ডন স্যার হিয়ার। বুঝা যাচ্ছে স্যার আপনার আহ, অনেক বড় একটা কমিউনিটি আছে আপনাকে যারা ফলো আলহামদুলিল্লাহ, করে। আলহামদুলিল্লাহ। আমার গ্রুপে একটু ইয়েটা লিংকটা দিয়ে দিও, আমার স্টুডেন্টস মেবি ওয়েট করছে। আমার এখানে অনেক মেসেজ আসছে, বাট আই রিপ্লাই দিতে পারছি না আমি ওদেরকে। এবার একটু স্যার আমরা আমাদের স্টুডেন্টদের, আমার মতো স্টুডেন্টদের দিকে চলে আসি, যারা হচ্ছে, শিওর, শিওর, শিওর। হ্যাঁ স্যার, আপনার মতে আমাদের যদি ডিইউ বা মেডিকেলের অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়া কখন থেকে উচিত আর কিভাবে উচিত? দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। আমি অ্যাকচুয়ালি সব সময় আমার স্টুডেন্টস যারা আছেন, বা এখনো তো বেশি ওপেন প্ল্যাটফর্মে যাওয়া হয় না আমার সময়ের জন্য, বাট সব সময় আমি এনকারেজ করি অ্যাবাউট দ্য অ্যাডমিশন টেস্ট। বুঝো, ইম্পর্টেন্ট কথাগুলো বলছি আমি, যে অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা এইচএসসি স্টুডেন্টস এর লাইফের মেইন গোল। প্রথম 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 গোল হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এইচএসসি এক্সাম হ্যাঁ একটা ইম্পর্টেন্ট থিং, বাট এটার থেকে মাচ মোর ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাডমিশন টেস্ট। সো অ্যাডমিশন টেস্টটাকে আমাদের একটা কনভেনশনাল চিন্তা আছে যে 2 বছর এইচএসসির জন্য পড়বো স্যার। আফটার দ্যাট এইচএসসি শেষ 3 মাস থেকে 4 মাস আমরা 3-4টা অ্যাডমিশন কোচিং এ অ্যাডমিট হবো, এন্ড 3-4 মাসে আমি আইদার বুয়েট অর মেডিকেল অর ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করে একটা হাই র্যাঙ্ক মেডিকেল বা ভার্সিটির ভালো সাবজেক্টে অ্যাডমিট হয়ে যাব। ইট ইজ নট লাইক দ্যাট স্যার, এটা এভাবে হবে না, সাধারণত হয় না। একজন দুইজন স্টুডেন্টস বাদে, সুপার এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট 2-1 জন বাদে, এটা কিন্তু এভাবে হয় না। সো তোমাকে মাস্ট অবশ্যই প্রিপারেশন নিতে হবে ফ্রম দ্য ফার্স্ট ইয়ার। অবশ্যই ফ্রম দ্য ফার্স্ট ইয়ার আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ইফ যদি তুমি মিস করে যাও, তোমাকে সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে হবে। এইচএসসি পরে আমি প্রিপারেশন শুরু করব, এই মিথটা মাথা থেকে বের করে দাও। এটা একটা ফালতু কথা, এভাবে সম্ভব না। বিকজ পড়াশোনাটা কিন্তু অনেক বড়। পরীক্ষা দিচ্ছে আমাদের এই বছর মেডিকেলে পরীক্ষা দিয়েছে কিন্তু 1,15,000 স্টুডেন্টস। খেয়াল করো, আমাদের 1,22,000 রেজিস্ট্রেশন হয়েছে, 1,15,000 স্টুডেন্ট এক্সাম অ্যাপিয়ার করছে, যেখানে আমাদের সিট অনলি 4,300টা, 4,350টা মনে হয় সরকারি মেডিকেল সিট। সো কম্পিটিশনের লেভেলটা তুমি চিন্তা করে দেখো, যে প্রতি 25 জন লাগছে একটা সিটের এগেনস্টে। সো এর মধ্যে কেউ না কেউ কিন্তু এইচএসসি থেকে পড়বে।
10 জন 15 জন এইচএসসি পরে পড়বে, কিন্তু 10 জন বা 12 জন দেখবা যে ফার্স্ট ইয়ার থেকে পড়ছে, সেকেন্ড ইয়ার থেকে পড়ছে। তো তোমাকে প্রিপারেশন এখন যারা এখানে শুনছো, আমি জানি না কয়জন শুনছো স্যার, স্টিল যে কয়জন শুনছো, তুমি এইচএসসি কে প্রি টেস্ট বা টেস্ট এক্সাম কনসিডার করো, আর অ্যাডমিশনকে তোমার এসএসসি বা এইচএসসি এক্সাম বোর্ড এক্সাম কনসিডার করো। এভাবে প্রিপারেশন নাও। তুমি এখন এইচএসসির জন্য পড়ছি, পরে অ্যাডমিশনের জন্য পড়বো, এই চিন্তাটা মাথা থেকে এখন ঝেড়ে ফেলে দাও। তুমি চিন্তা করো আমি এখন অ্যাডমিশনের জন্য পড়ছি, সামনে এইচএসসি আমার একটা এক্সাম যেটা আমাকে দেওয়া লাগবে। এটা নিয়ে অনেক গাইডলাইন, অনেক কথাবার্তা আছে, কিভাবে পড়বো, কি পড়বো না পড়বো, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে ডিটেইল আলোচনা করব। বাট অবশ্যই যারা বলছে যে আমাদের কি করতে হবে, যে আমরা কখন থেকে প্রিপারেশনটা নিব, সেটা মাস্ট স্যার ফ্রম দ্য ফার্স্ট ইয়ার, যদি পসিবল না হয় ফ্রম দ্য সেকেন্ড ইয়ার। ওকে, বাট তার থেকে দেরি করা যাবে না। স্যার অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই নিজের কাছে প্রশ্নবিদ্ধ হয় যে এই সময় এসে যারা এখনো সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারের মাঝখানে মাঝামাঝি ঝুলে আছে, তারা যদি এখন থেকে পড়া শুরু করে মেডিকেলের জন্য, তাদের কি কোনো সম্ভাবনা রয়েছে? ডেফিনেটলি সম্ভাবনা রয়েছে স্যার, কোনো মানে সন্দেহই নাই, চোখ বন্ধ করে সম্ভাবনা রয়েছে যদি তুমি এখন থেকে স্টাডি স্টার্ট করে দাও। ইভেন যারা সেকেন্ড ইয়ারে আছি, আমরা পরীক্ষা দিতে পারছি না, আটকায় আছি, আরেক দল হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছে কি ওঠেনি সেটাও জানে না, বিকজ এক্সাম হচ্ছে না। সো এই বোথ কমিউনিটিকে আমি বলছি যে দেখো, তোমাদের দুইটা গ্রুপেরই এখনো হিউজ পরিমাণ টাইম আছে। যারা সেকেন্ড ইয়ারে এখন মানে সামনে এইচএসসি দিবে, আটকায় আছে, ওদের জন্য কম করে হলো 8 মান্থ মতো গ্যাপ আছে, এইচএসসি হবে দেন অ্যাডমিশন। ইট ইজ মোর দেন এনাফ টাইম। আচ্ছা, বাট আমাকে পড়তে হবে অ্যাডমিশন লেভেলের কথা চিন্তা করে, এমসিকিউ বেসিসে পড়াগুলো এখন থেকে স্টার্ট করতে হবে, ডিটারমিনেশনটা থাকতে হবে নিজের মধ্যে। এখানে দুইটা গ্রুপের স্টুডেন্ট আছে আমি যদি বলি, দেখো একদল ভাবে যে আচ্ছা ঠিক আছে অ্যাডমিশন টেস্ট দিব, হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে, না হলে আর না হলে হবে, আচ্ছা দেখা যাবে। এটা একটা দল। আর আরেকটা দল স্টুডেন্টস আছে যারা জানে যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি অ্যাডমিশনে টিকতে যাচ্ছি, এবং আমি যাচ্ছি হচ্ছে আমার সিটটা কনফার্ম করার জন্য, কম্পিটিশন করার জন্য না। ওকে, বুঝো যে তারা যাচ্ছে তাদের সিটটাকে একটা বা দুইটা মেডিকেল কলেজ আগায়ে নিয়ে আসার জন্য। ওকে, সে যাচ্ছে সলিমুল্লাহতে না, ঢাকা মেডিকেলে সিট কনফার্ম করার জন্য। আর আরেক দল যাচ্ছে যে ঠিক আছে দেখি যদি হয় হলো, না হলে ওটা দেখবো, না হলে সেটা দেখবো। তো যারা এরকম করছে তারা কিন্তু হবে না, তাদেরটা হবে না। যে কনফার্ম করছে যে আমি সিট আগাতে যাচ্ছি, চান্স পাবো কি পাবো না এটা নিয়ে কনফিউশন নাই আমার মনে, তাদের জন্য কিন্তু অ্যাডমিশন টেস্ট স্যার। ওই জায়গাটাতে আমাদের এখন থেকে কাজ করতে হবে একটু। জি স্যার। স্যার তাহলে আপনার মতে আমাদের মেডিকেলের জন্য প্রিপারেশনটা কিরকম বা কোন পদ্ধতিতে নেওয়া উচিত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন স্যার। আমি একটু তার আগে একটা ডাটা দিই একটু, আমাদের স্টুডেন্টস যারা আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস একটু ওদেরকে বলি যে একটু নলেজটা আগে দরকার আমাদের, যে আমাদের মেডিকেল সায়েন্স, আমি যেহেতু ডক্টর, ঢাকা ভার্সিটি মেডিকেল, এগুলো রিলেটেড একটু নলেজ দেওয়ার চেষ্টা করবো। বাট মেডিকেল সেকশনটা নিয়ে স্টুডেন্টদেরকে একটু ধারণা আগে দিই আমি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি আমাদের দেশে কয়টা মেডিকেল কলেজ আছে, সিট কতগুলো আছে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজগুলো কতগুলো আছে, তাদের মধ্যে সিট কয়টা আছে, এগুলো নিয়ে আমাদের কিন্তু আইডিয়া নাই। আমি জানি আমি মেডিকেলে পড়বো, আমার টার্গেট হ্যাঁ আমি মেডিকেলে পরীক্ষা দিব, বাট আমার সামনে সিট কয়টা, কতজনের এগেনস্টে আমার ফাইটটা হবে, কোনো আইডিয়া অনেক ক্ষেত্রেই থাকছে না স্টুডেন্টদের। তো আমি একটু পাথওয়েটা একটু ওদের জন্য ক্লিয়ার করতে চাচ্ছি যে হ্যাঁ দেখো, তোমার সামনে এই এই অপশনস আছে, তোমার জন্য এই এই সিট আছে, সো তুমি এটার জন্য ফাইট করো। সো একটু যদি খেয়াল করো যে আমাদের বাংলাদেশে এখন টোটাল মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু অনেকগুলো, যদি গভর্নমেন্ট এবং প্রাইভেট কনসিডার করি আমরা, অলমোস্ট আমাদের। আচ্ছা, অনেকে অনেক রকম কোশ্চেন করছে, আচ্ছা তো তোমাদের যদি ওখান থেকে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেটা আমাকে স্টুডেন্টদের থেকে একটু জানিয়ে দিও। অ্যারাউন্ড আমাদের টোটাল মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু, টোটাল মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে 90, অ্যাপার্ট ফ্রম সাম আর্মি মেডিকেল কলেজ। আর্মি মেডিকেল কলেজ আছে মোটামুটি 6টা মতো। এই 90টা মেডিকেল কলেজ মিলায়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমাদের আছে হচ্ছে অলমোস্ট 36টা, আর প্রাইভেট মেডিকেল কলেজ আছে হচ্ছে অ্যারাউন্ড 54টা।
সো হিউজ নাম্বার সিট আছে প্রাইভেটে, বাট ওটা হিউজ কস্টলি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মেডিকেলের মান নিয়ে একটু কথা আছে, বাট দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর গুড। 36টা মেডিকেল কলেজে গভর্নমেন্ট মেডিকেল এই বছর সিট বাড়ানোর পর সিট আছে তোমাদের 4350টা মতো। ওকে, সো 4350 ইজ দ্য টার্গেট নাম্বার। ফর্ম 1,15,000। তোমাকে অবশ্যই 1,15,000 জনের মধ্যে থেকে 4,350 জনের মধ্যে আসতে হবে গভর্নমেন্ট মেডিকেলে পড়তে গেলে। এন্ড ভালো অর্থাৎ প্রথম সারিগুলো পড়তে গেলে কিন্তু র্যাঙ্কিং আরো সামনে থাকতে হবে। তাহলে তুমি মাইন্ডসেটটা আগে ক্লিয়ার করো যে আমি কি রেডি কিনা, তুমি কি রেডি কিনা যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটা নিব। দেখো, এখানে কোনো ইমোশনাল কথা, এখানে কোনো সস্তা মোটিভেশনাল কথা, এগুলো দিয়ে কোনো লাভ নেই স্যার। ইট ইজ আ ফাইট, এটা একটা ওয়ার। যুদ্ধে নামছো, তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে হবে, তোমাকে ফাইট করতে হবে। এখানে দুর্বলের কোনো স্থান নেই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। 1,15,000 মধ্যে মাত্র 4,000। তুমি ইমাজিন করো যে তোমার কি পরিমাণ কম্পিটিশন লেভেলটা আছে। নেক্সট কিছু আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আছে, আমি একটু ওটা নিয়ে ছোট করে কথা বলি। কিছু স্টুডেন্টদের এটা খুবই দরকার, খেয়াল করো। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজগুলোর মধ্যে আমাদের কিছু ধারণা নিয়ে আসি আমি। এএফএমসি এটাকে আমরা বলছি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সম্মানিতভাবে সকল মিলিটারি যারা আছেন ওনাদের জন্য। আর আরেকটা আছে হচ্ছে এএমসি, আর্মি মেডিকেল কলেজ। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এন্ড আর্মি মেডিকেল কলেজ কিন্তু ডিফারেন্ট। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ হচ্ছে গভর্নমেন্ট, আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু গভর্নমেন্ট, কিন্তু আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। আর দিস ইজ দ্য প্রাইভেট মেডিকেল কলেজ, এগেইন গভর্নড বাই মানে আর্মি, আমাদের দেশের যে মিলিটারি আছে তাদের দ্বারা এটা গভর্ন হচ্ছে, কিন্তু এটা প্রাইভেট, সম্পূর্ণ প্রাইভেট। আর্মি মেডিকেল কলেজ আছে 5টা, প্রত্যেকটাতে 50টা করে সিট আছে। আমাদের 5টা ক্যান্টনমেন্টে এটা আছে, বাট এটা ফুললি প্রাইভেট। এখানে তোমাকে ওই 18 লাখ টাকা এরকম অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হবে। বাট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ যেটা, এইটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বাট আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। এটার ভেতরে আবার কনফিউজিং যেটা স্টুডেন্টের জন্য, এখানে ওরা 2টা সেকশনে আলাদা করে স্টুডেন্ট ভর্তি নেয়। খেয়াল করো কি কি, একটা হচ্ছে এএফএমসি আর আরেকটা হচ্ছে এএমসি ক্যাডেট। হোয়াট ইজ এএমসি ক্যাডেট? একটা হচ্ছে, আচ্ছা টোটাল এএফএমসি সিট আছে 125টা। খেয়াল করো, দিস ইজ দ্য সেকেন্ড গুড অপশন। যাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিস হচ্ছে এই বছর, যারা পরীক্ষা দিয়েছো মানে দিয়েছো এরকম যদি কেউ থাকে, তোমরা জেনে থাকবে যে তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে গেছে, যারা মানে অ্যাডমিট হতে পারছো, ভেরি গুড, কংগ্রেচুলেশনস। যাদের মিস হয়ে গেছে কোনো কারণে, বাই চান্স মিস হতেই পারে, তাদের জন্য এই অপশনটা এখনো কিন্তু খোলা আছে। দিস ইজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাই না? আর্মি মেডিকেল কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সো এখনো একটা স্কোপ আছে। এটা 125টা সিট, যেখানে 2টা সেপারেট করে তারা ভর্তি নিচ্ছে। এএমসি ক্যাডেট মানে আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট, দ্যাট ইজ ওনারা ফিক্সড আর্মিতে জব করবে এই নামেই এখানে ঢুকে পড়তে হবে তাদেরকে। ওকে, সো এখানে মেবি অ্যারাউন্ড 36টা মনে হয় 125-এর মধ্যে, বা 39টা এখানে নিচ্ছেন, আর এখানে নেয় মনে হয় 89টা সিট, আর 10টা ফরেন ক্যাডারে থাকে। তো দেখো, যারা আর্মি মেডিকেলে অ্যাপ্লাই করবা, তারা এখন যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মেবি ফর্ম ফিল আপ হয়ে গেছে, নেক্সট ইয়ারদের জন্য লাগবে। তোমাকে কিন্তু সিলেকশন দিবে যে তুমি এএফএমসি এর জন্য সিলেক্ট করছো নাকি আর্মি মেডিকেল কলেজ, দ্যাট ইজ প্রাইভেট গুলোর জন্য তুমি ফর্ম ফিল আপ করছো। তুমি ফার্স্টে দিলা যে আমি আচ্ছা এএফএমসি তে আমার ফর্ম ফিল আপ করতে চাচ্ছি, সরকারিটাতে, প্রাইভেট গুলোতে না। দেন সেখানে আসবে তুমি কি এএফএমসি দের মধ্যে আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট, দ্যাট ইজ তুমি পাস করে আর্মিতে ক্যাপ্টেন হিসেবে ঢুকবা, বাধ্যতামূলক তোমাকে সার্ভিস দিতে হবে আর্মিতেই, সেই করে ফর্ম ফিল আপ করছো, নাকি তুমি গভর্নমেন্ট আদার মেডিকেল কলেজে যেরকম স্টুডেন্টসরা পড়ে, বাস পড়ে তুমি তোমার মতো স্বাধীন, সেই সেকশনে ফর্ম ফিল আপ করছো। তাহলে বুঝো, এএফএমসি তে ভর্তি হওয়া মানে তুমি শুধু সরকারি মেডিকেল কলেজের মতো পড়ছো, আফটার ইন্টার্নি তুমি বের হয়ে যেয়ে তুমি আদার চাকরি করো, যা করো করো। কিন্তু এএমসি ক্যাডেট, যেটা আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট, এখানে ঢুকলে তোমাকে পাস করে বের হওয়ার পর
আইএসএসবি তে মাস্ট পার্টিসিপেট করতে হবে এবং আইএসএসবি ক্লিয়ার করে তোমাকে আর্মিতে ক্যাপ্টেন হিসাবে আর্মি মেডিকেল কোর যেটা সেখানে ঢুকতে হবে এবং ক্যাপ্টেন হিসাবে সেখানে ঢুকে তারপর তোমার আর্মিতেই মানে ক্যারিয়ার করতে হবে। এই অংশটা একটু কঠিন, এখানে ওনারা যখন নেয় এখন থেকেই সিলেকশনটা করে নিবে তোমার হাইট, তোমার ওয়েট, চোখের পাওয়ার, দ্যাট ইজ আইএসএসবির জন্য যে ফিটনেস গুলো দরকার সেই ফিটনেস গুলো কিন্তু আমাদেরকে এএমসি ক্যাডেটে যদি পরীক্ষা দিতে হয় এখন থেকেই থাকতে হবে। এএফএমসি কিছু আছে বাট নট দ্যাট মাচ। প্রাইভেট গুলোতে কিছু লাগে না, জাস্ট নর্মাল প্রাইভেট মেডিকেল কলেজের মতোই। ওকে, সো এই আমাদের টোটাল অপশন বাংলাদেশে যদি মেডিকেল কলেজে পড়তে চাও সিট সংখ্যা নিয়ে। ওকে, সো একটা ইনিশিয়াল আইডিয়া আমরা পেলাম সিট সংখ্যা নিয়ে। দেন স্টাডিজ নিয়ে আমরা আসছি। তার আগে কিছু আছে কিনা বলো, কোশ্চেন থাকলে, নাহলে স্টাডি প্ল্যানটা নিয়ে আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আমাদের অ্যাডমিশনের সময় নেগেটিভ মার্কিং থাকে, তাহলে স্যার সেই নেগেটিভ মার্কিং এর জন্য কিভাবে অ্যান্সার করলে ভালো হয়? স্যার শুনতে পাচ্ছেন? জি সরি ইলেকট্রিসিটি ফেইলিওর হয়েছিল, শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। আপনি স্যার আমার লাস্ট প্রশ্ন শুনছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার, লাস্ট কোশ্চেনটা পুরোটা পাইনি, আরেকবার রিপিট করবে? স্যার আমাদের অ্যাডমিশন টেস্টে তো সব ক্ষেত্রেই সবগুলো সাবজেক্ট সবগুলো ফিল্ডেই তো নেগেটিভ মার্কিং থাকে, সেহেতু আমাদের স্ক্রিপ্ট অ্যান্সারিং কিভাবে করলে ভালো হয় বা সুবিধা হয়? স্যার একটু আই এম ভেরি মাচ সরি, একটু নেট আপ ডাউন করার জন্য কোশ্চেনটা আর একটু রিপিট করো, আমার এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে নেট একটু আপ ডাউন করছে। লাস্ট সেকশনটা শুরু বলো। জি স্যার, বলেছিলাম স্যার নেগেটিভ মার্কিং এর জন্য আমাদের অ্যাডমিশনে তো নেগেটিভ মার্কিং, শিওর আমাদের স্ক্রিপ্ট অ্যান্সারিং কিরকম করা উচিত? হ্যাঁ আমি এটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। ভেরি গুড থিং। আমাদের সরি, নেগেটিভ মার্কিং এর যে ইস্যুটা একটু খেয়াল করো। নেগেটিভ মার্কিং এর যে ইস্যুটা আমাদের জন্য সাধারণত ঢাকা ভার্সিটির এ ইউনিট এন্ড আমাদের মেডিকেল অ্যাডমিশন কোচিং দুইটাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ওকে, এবং সেটা কত? 0.25, দ্যাট ইজ তুমি 4টা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, আর একটা কোশ্চেন পারলে কিন্তু তুমি 1 নাম্বার পাচ্ছ। তো এখানে একটা মানে বড় টাইম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে, বাট আজকে যেহেতু আমাদের সময় কম আমি ছোট করে একটু বলছি কথাটা। শোনো, ম্যাক্সিমাম টাইম কিছু জায়গা থেকে আমরা শুনতে পারি বা অনেকে অনেক সময় বলে যে শুধু যেটা তুমি ডেফিনেটলি শিওর সেটাই দাগাবা, যেটা নিয়ে তোমার কনফিউশন আছে ওটা দাগাবা না, বিকজ নেগেটিভ মার্কিং আছে পরীক্ষায়। আচ্ছা, এটা নিয়ে একটু দ্বিমত আছে। আমরা এরকম করব না, কারণটা আমি একটু এক্সপ্লেইন করি। ফার্স্ট অফ অল, কাদেরকে নিয়ে আমরা কথা বলছি এই মার্জিনটা আগে বুঝো স্যার। যেই স্টুডেন্টসটা পরীক্ষাতে দাগাতে যে সে দেখলো, একটু মিনিট স্যার আমি একটু ওয়াইফাই শিফট, হ্যাঁ আমি ব্যাক করছি না, কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সরি একটু ইলেকট্রিসিটি ফেলারের জন্য একটু ডিস্টার্ব হলো। সো যেটা বলছিলাম যে ধরো একটা স্টুডেন্টস এক্সাম দিল, এক্সাম হলে সে দেখলো যে আমার পরীক্ষায় 40টা আমি ড্যাম শিওর হয়েছে, 40টা এমসিকিউ আমার, বা ধরলাম 45টা এমসিকিউ আমি ড্যাম শিওর আমার হয়েছে। আফটার দ্যাট আমি এবার কি করব? আমাকে তো কোচিং এ ভাইয়া বলছিল নেগেটিভটা তুমি দাগাবা না, বিকজ যেটা পারো না সেটা দাগাবা না, বিকজ নেগেটিভ মার্কিং আছে, নাম্বার কেটে যাবে। তো আমি 45টা পারছি, 45টা দাগাই দিয়ে চলে আসছি, আমি নেগেটিভ মার্কিং এর ভয়ে কিন্তু আর বাকিটা দাগাইনি। এন্ড হলোটা কি? কিছুই হলো না, বিকজ তুমি 45টা পেরে জীবনে কোনোদিন চান্স পাবে না। যে 45টা পারছে, যে 35টা পারছে, যে ইভেন 50টা পারছে, তার কিন্তু কোনো স্কোপই নাই সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবে, এটা সম্ভব না। কাটমার্ক খুব কঠিন কোশ্চেন হলেও 65-60 উপরে থাকবে। তাহলে তার ক্ষেত্রে কি অপশন? এনি ওয়ান যে বিলো 50 বা 50+, 55টা দাগাতে পারছে, ডেফিনেটলি যে হ্যাঁ এই কয়টা আমার হয়েছে, বাকিগুলো আমি পারি না, মানে কনফিউজড,
তার ক্ষেত্রে সব দাগাতে হবে। সব দাগাতে হবে বলতে সব দাগাতে হবে যেটা নিয়ে হালকা পাতলা আইডিয়া আছে, একবারে ওয়াইল্ড জীবনে শুনি নাই সেটাতে গ্যামলিং করা উচিত না। বাট একটু 2 বছর কেউ পড়ে গেছে, যে 2 বছর পড়ার পর জিরো আইডিয়া, তার জন্য অ্যাডমিশন টেস্ট না, তাকে নিয়ে আমরা কথাই বলছি না, সে শুরুতেই বাদ। তুমি বলছো যে একটা স্টুডেন্ট তার কোনো আইডিয়াই নাই তার বায়োলজি কোশ্চেনটা সম্পর্কে, কেমিস্ট্রি কোশ্চেনটা সম্পর্কে, তার জন্য কিন্তু অ্যাডমিশন টেস্ট নয়। তোমার থেকে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টস আছে যাদের জন্য এই ব্যাটেলটা, তাহলে তাদেরকে নিয়ে কথাই হচ্ছে না। কিন্তু যে পড়ে গেছিল মোটামুটি 55টা পারছে, বাকি 20টা বা 25টা নিয়ে ওর কনফিউশন আছে, এটা বা এটা, দুইটাকে ক্যান্সেল আউট করতে পারছে বাট দুইটার মধ্যে কনফিউশন আছে। তাহলে তুমি একটু কনসিডার করো যে এরকম যদি সে 25টা কোশ্চেন থাকে, সে যদি ছেড়ে দিয়ে আসে সেই টপিক গুলো, তাহলে কিন্তু তার নাম্বার গন, এমনি সে আর চান্স পাচ্ছে না। ওয়ারাস সেই 25টা কোশ্চেনকে যদি আন্দাজের উপর যে হ্যাঁ এই দুটার উপর এটা হতে পারে এটা হতে পারে দাগায়, একটু মার্কিং এর ব্যাপারটা খেয়াল করো। তার প্রতি 4টা কোশ্চেন ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে। মানে সে যদি 16টা কোশ্চেন ভুল করে, ধরো 20টা কোশ্চেন এরকম কনফিউশন ছিল, একটু খেয়াল করো 20টা কোশ্চেনে কনফিউশন ছিল, তো 20টা কোশ্চেনে তুমি কনফিউশন থেকে দাগানোর পর তোমার 16টাই ভুল হয়েছে আর মাত্র 4টা কোশ্চেন ঠিক হয়েছে। ওকে, 16টার ভুল 4টা ঠিক, তাও কিন্তু তোমার গেইন অ্যান্ড লস ইকুয়াল থাকছে। 4-এ 4 পাচ্ছ, 16টার জন্য তোমার 4 মার্ক কাটা যাচ্ছে। এবার একটু বি রিয়ালিস্টিক, যে ছেলেটা 2টা বছর পড়াশোনা করলো বা মেয়েটা 2টা বছর পড়াশোনা করলো এবং একটু এ বি নিয়ে কনফিউজ যে হ্যাঁ দুইটাকে ক্যান্সেল করতে পারছি, এই দুটার মধ্যে কনফিউশন, এরকম 20টা ঝড়ে বকে দাগানোর পরে 16টাই ভুল যাবে, মাত্র 4টা ঠিক হবে। কমন সেন্স বলে তার অ্যাটলিস্ট 5টা 6টা 7টা 8টা তো হওয়া উচিত। বাদ দাও না, অ্যাটলিস্ট 7টা তো হওয়া উচিত, 6টা তো হওয়া উচিত, তাই না? কমন সেন্স কি বলছে যে একটা মানুষ 20টা কোশ্চেন দাগাচ্ছে হালকা পাতলা আইডিয়া নিয়ে, 5টা 6টা কি হবে না? তাহলে যদি তোমার 6টা হয়, 14টা ভুল যায়, স্টিল তুমি গেইনার। 4-এর উপর যতগুলো তোমার হবে তুমি গেইনার, তাই না? সো নাম্বার নেগেটিভ মার্কিং এর এরিয়াটা, আর আরেকটা হচ্ছে যাদের 70 বা 72 73 মতো হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়, এবং দিস ইজ দ্য ফ্যাক্ট, অনেকের পার্সোনাল মতবাদ থাকে, ঠিক আছে এটা আমারও পার্সোনাল মতবাদ, বাট হিউজ একটা এক্সপেরিয়েন্সের পর এই মতবাদটা দেওয়া যে 72টা যদি তোমার হয়ে থাকে, তুমি শিওর এক্সাম হলে তুমি বাসায় এসে মিলাইছো, বাট পরীক্ষায় তুমি দেখবা তুমি 69 পাইছো, তুমি 68 পাইছো, 67 পাইছো, কিছু কোশ্চেন ভুল থাকে। এক্সাম হলে তুমি যতগুলো শিওর দাগাবা, তুমি পরে দেখবা তার চেয়ে কিছু না কিছু 4 থেকে 5 নাম্বার তুমি কম পাচ্ছ, কিছু ইরর থাকে আসলে। সো এটা কিন্তু আমাদের মেডিকেল কলেজ মিস করতে সাহায্য করে। সো যে ছেলেটা 72টা পারে সে কিন্তু বোকা না, সে কিন্তু সুপার ফাঁকিবাজ না। একটা মেডিকেল কলেজে বা মেডিকেল এক্সাম ভার্সিটি এক্সামে 72টা কোশ্চেনের অ্যান্সার তুমি শিওর পারছো, দ্যাট ইজ তুমি 2 বছর পড়ছো, একেবারে বই খালি রেখে যাও নে। তাহলে বাকি যে আমাদের 28টা কোশ্চেন থাকছে, তার মধ্যে 20টা সম্পর্কে তোমার কিছু তো আইডিয়া আছে, শুনছো তো টপিক গুলো। 15টা কোশ্চেন বাদ দাও, আচ্ছা 15টা থাকলো, সেই 15টা সম্পর্কে কিছু তো আইডিয়া আছে যেগুলো একেবারে ওয়াইল্ড, তুমি জানোই না, জীবনে কোনোদিন শোনোনি, ঠিক আছে ওগুলোতে গ্যামলিং করলাম না, বাট যেগুলো কিছু শুনছি আমি, সেই জায়গাগুলোতে আমরা দাগাবো। কারণ এভরি 4 কোশ্চেনের জন্য তোমার 1 কাটা গেলে একটা পারলেই সেটার এগেনস্টে তুমি ইকুয়াল নাম্বারে থেকে যাচ্ছ। এন্ড এই কথাটা মাথায় সেট করো, এটা কিন্তু সুপার একটা ইম্পর্টেন্ট কথা আমি বললাম। প্লিজ নেগেটিভ মার্কিং এর ভয়ে আগে থেকেই কোশ্চেন ছেড়ে আসবা না, যাদের আইডিয়া থাকবে সেগুলো দাগাবা, বিকজ মোস্ট অফ দ্য টাইম তুমি যেটুকু পারছো ততটুকুর আশায় যদি ছেড়ে দিয়ে আসো, নাম্বার আরো কমে আসবে। ওয়াইল্ড যেগুলো তোমার কোনো আইডিয়া নাই সেটা বাদ, বাট যেটা সম্পর্কে একটু আইডিয়া আছে এরকম 15-20টা থাকলে দাগায় আসবা, গড়ে তোমার প্লাস নাম্বার থাকবে, এটা শিওর থাকো। যারা পড়ছো তাদের কথা বলছি, অনেকদিন পড়াচ্ছি, একটা গ্রুপ আছে আমাদের যারা কিছু পড়ে যায় না, বিশ্বাস করো। একটু ইন্সপায়ারিং একটা কথা বলি, জিজ্ঞেস করেছে তাহলে কি স্যার কতটা শিওর থাকলে আর আন্দাজে দাগাবো না? কতটা শিওর থাকলে আন্দাজে দাগাবো, দাগাবো না, না দাগাবো, তাই না? কোশ্চেনটা এরকম ছিল। তুমি যদি মনে করো এই টপিকটা আমি শুনছি বা পড়ছি,
আমার কাছে মনে হচ্ছে যে এটা বা এটা। ধরো তোমাকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যেই গ্রামে জন্মগ্রহণ করছিলেন তার পাশের গ্রামের মোড়লের নাম কি, দিয়ে একটা এমসিকিউ দিছে। সাপোজ ইন দ্যাট কেস তোমার এটা সম্পর্কে ওয়াইল্ড ইমাজিনেশনও কোনো কিছু আইডিয়া করতে পারবা না যে ওনার নাম কি। এই ব্যাপারে ঝরে বক না মারাটা বেটার। সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে ভুল যাচ্ছে। বাট তোমাকে জিজ্ঞেস করলো যে আমাদের মনোসাইট, এই বছর যে কোশ্চেনটা আসছে যে ম্যাক্রোফেজ কোন শ্বেত রক্তকণিকার নাম, ইওসিনোফিল, নিউট্রোফিল, লিউকোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট দিয়ে দিল যে কোন শ্বেত রক্তকণিকা থেকে ম্যাক্রোফেজ হয়। তোমার মনে পড়ছে না, কিন্তু তুমি শুনছো ক্লাসে কখনো স্যার বলছে বা কোচিং এ বলছে অথবা কোথাও শুনছো যে আমার কাছে মনে হচ্ছে যে এটা হতে পারে নিউট্রোফিল বা মনোসাইট নিয়ে আমার একটা কনফিউশন আছে, বাকি দুটা না আমি শিওর। ইন দ্যাট কেস এই টাইপের কোশ্চেন গুলো তুমি ডেফিনেটলি দাগায় আসবা। আফটার সিকিউরিং আর স্পেসিফিক নাম্বার, একটা নাম্বার পর্যন্ত তুমি আগে দাগাবা, দেন তুমি যখন শিওর যে হ্যাঁ এই কয়টা হয়েছে, দেন যেগুলো কনফিউজিং সেগুলো দাগাবা। আর যার হারানোর কিছু নাই সে সব দাগাবে। যে 40টা পারছে তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না, বিকজ তুমি 40টাতে কিছুই করতে পারবা না। তুমি আল্লাহর নাম নিয়ে এবিসিডি দাগাতে শুরু করো, বিকজ 40টা পারলে তোমার কিছুই হবে না। হ্যাঁ, প্রাইভেট মেডিকেল কলেজে যারা পড়তে চাচ্ছে তাদের জন্য ডিফারেন্ট ইস্যু, ওটা নিয়ে পরে কথা বলবো, কারণ প্রাইভেটে 40-এর উপর পেলে আবার প্রাইভেট সিকিউর করা যায়। বাট যারা শুধু গভর্নমেন্টের কথা বলছি, তারা যদি 65-এর নিচে আমি শিওর হই তাহলেই তোমাকে সব দেখাতে হবে, বিকজ তুমি 65 বা 60-র নিচে নাম্বার পেলে সরকারি মেডিকেলে সাধারণত চান্স পাচ্ছ না স্যার, এটা শিওর। ওকে, তো এই হচ্ছে নেগেটিভ মার্কিং। আর একটা কথা, ছোট্ট একটু ইম্পর্টেন্ট কথা, সুপার ইম্পর্টেন্ট কথা, যে কয়জন শুনছো একটু কথাটা লিখো বা মাথায় রাখো। মাল্টিপল অ্যান্সার থাকে বা অ্যান্সার থাকে না, এই একটা মিথ না, ঠিক আছে, এটা অপেন হয়, বাট এইটা নিয়ে আমাদের স্টুডেন্টসরা সুপার ওরিড থাকে যে স্যার মেডিকেল কোশ্চেনে তো এরকম হয় না যে কোনো কোনো কোশ্চেনের 3টা অ্যান্সার থাকে, কোনো কোনো কোশ্চেনের 2টা অ্যান্সার থাকে, কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার থাকে না, এরকমও তো হয়। তাহলে আমি প্রত্যেকটাতে চিন্তা করবো যে আচ্ছা এটা 2টা অ্যান্সার আছে কিনা। প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ এই চিন্তাটা তুমি এখন এই মুহূর্তে মাথা থেকে বাদ দিয়ে ঝেড়ে ফেলে দাও। এরকম কিছু নাই, বিশ্বাস করো। হ্যাঁ, অফেন এরকম হয় যে 2টা কোশ্চেনের 2টা অ্যান্সার চলে আসতো, বাট ওইটাও 2টা অ্যান্সার না। হয় কি, তোমার বিভিন্ন রাইটারের বই থেকে করে, তো তো অন্য রাইটারের বই হয়তো বা স্পেসিফিক অ্যান্সারটা আছে, প্রিন্টিং মিস্টেকের জন্য অফেন অ্যান্সারটা মিস হয়ে যেতে পারে। এরকম হয়নি তা না, এরকম হতে পারে কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার নাই, বা কোনো কোনো কোশ্চেনে বাই মানে ভুল ফল্টি মেকানিজমের কারণে 2টা অ্যান্সার আসছে বাই এনি চান্স। এটা মানে পার্সেন্টেজ কত? হার্ডলি, সম্পূর্ণ কোশ্চেন মিলায় হার্ডলি, যদি তোমার কপাল খারাপ হয় এরকম থাকেও 2টা, সর্বোচ্চ বাদ দিলাম 3টা, এর বেশি কখনো হবে না। মোস্ট অফ দ্য টাইম হয়ও না এরকম কোশ্চেন। যদি ইররের মাধ্যমে চলে আসেও এই কনসিকুয়েন্সটা 2টা কি 3টা, আর এই 2-3টা কোশ্চেনের জন্য কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে আটকাবা না, তুমি ডেফিনেটলি আটকাবা না। তোমার টার্গেট 70 পাওয়া, 72, 75 পাওয়া, তাহলে তুমি গভর্নমেন্ট মেডিকেল করতে পারছো। তাহলে 2টা কি 3টা, দেখো ওই 3টাকে এইম করতে যে তুমি প্রতিটা কোশ্চেনে তুমি বারবার চিন্তা করছো, আচ্ছা এটার কি ডাবল অ্যান্সার আছে, আচ্ছা এটার কি ডাবল অ্যান্সার আছে, খুশ এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে চাচ্ছ, তোমার ব্রেইনটা ওইদিকে শিফট হয়ে যাচ্ছে, এন্ড তোমার কোশ্চেন দাগাতে ডাবল টাইম লাগছে। যেখানে 60 মিনিটসে তোমাকে 100টা কোশ্চেন দাগাতে হবে, তুমি সেখানে প্রত্যেকটা 4টা অপশনের জায়গায় এবার 8টা অপশন বিবেচনা করছো, আচ্ছা এটার কি ডাবল অ্যান্সার আছে, তাহলে দেখি এটার ডাবল অ্যান্সার আছে। তুমি মনে করবা কখনো ডাবল অ্যান্সার থাকে না, একটা অ্যান্সার একটাই অ্যান্সার, এটাই আমি দাগাবো, শেষ। যদি এই বছর পরীক্ষায় কোনো কোশ্চেনে ভুলে 2টা কোশ্চেনের অ্যান্সার চলে আসেও, সেটা বাদ, ওই একটা কোশ্চেন তুমি বাদ দিয়ে দাও, একটা কোশ্চেনের জন্য তোমার পরীক্ষা আটকাবে না, অ্যাডমিশন আটকাবে না। তাই ডাবল অ্যান্সার বা অ্যান্সার নাই, এই টপিকটা নিয়ে আজকের পর তুমি আর মাথায় কোনোদিন কোনো কনফিউশন আনবা না, এটা বাদ। প্রতিটা কোশ্চেনের একটাই অ্যান্সার, তুমি সেই চিন্তা করে এমসিকিউ দাগাবা। ওকে, সো একটা আইডিয়া পাচ্ছি, রাইট? গুলো অনেক ডিস্টার্ব করছে না আমার? একটু বলে নি, ইন্টার ফার্স্ট ইয়ার আর হচ্ছে সেকেন্ড ইয়ার ব্যাচে, ফার্স্ট ইয়ারে কিছু মানে গ্রুপ আছে, ব্যাচ আছে, ওরা ফানি, অনেক মজা করে আমাদের সাথে। তো ওরা তখন থেকে আমাকে বুঝাচ্ছে আমাদের নাম বলতেই হবে, আমাদের নাম বলতেই হবে। It's okay, sir. একজন আশিক ইলাহি নামে একজন জিজ্ঞেস করেছে what to do with জিকে, স্যার। ও জিকে না, জিকে, আচ্ছা আচ্ছা।
স্যার একটু আজান হচ্ছে, আমরা মনে হয় জি স্যার, আমরা 30 বিরতি সেকেন্ডসের নিব। জন্য জি। ব্রেক নিই, রাইট? 30 সেকেন্ডসের জন্য ব্রেক নিই। এর মাঝখানে কার কি কোশ্চেন আছে করো, দুষ্টামি করিস না পোলাপান, ফার্স্ট ইয়ার, দুষ্টামি করিস না। আজানের জন্য একটু আমরা টাইম ব্রেক করি, 1 মিনিট। ওকে স্যার, হ্যাঁ, আজানটা শেষ হয়ে গেল, আমরা একটু ডিসকাশন কন্টিনিউ করি। জিকে নিয়ে কোশ্চেন করছিল, রাইট? স্যার। আচ্ছা, হ্যাঁ, জেনারেল নলেজ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তো খেয়াল করো, আমি যদি বলি যে আমাদের অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টসদের চান্স না পাওয়ার কয়েকটা কারণ হচ্ছে, আমি একটু আসছি জিকে তে, বাট তার আগে ছোট্ট একটু করে জিকে রিলেটেড কথা, তো এই জন্য একটু বলি যে আমাদের অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টস গুলোর মিস হয় কেন। একটা স্টুডেন্টস থাকে, একটা গ্রুপ থাকে যে যারা কিন্তু পড়াশোনা করে, একদম আমি শুরুতে বলছি, ধরো একটা যারা পড়বা, যারা ডিটারমাইন্ড, তাদের জন্য ইন্সপিরেশনাল একটা কথা যে 1,15,000, মেডিকেল নিয়ে বলছি, 1,15,000 স্টুডেন্টস এবার পরীক্ষা দিল না। তো তোমার কম্পিটিশন কি 1,15,000-এর সাথে? বিশ্বাস করো, তোমার কম্পিটিশন এর মাত্র 1/3 এর সাথে, অনলি 1/3 এর সাথে। বাকি 2/3 প্রিপারেশনই নেয়নি। ওরা যে পরিমাণ পড়াশোনা করছে, ওদের সাথে তোমার কোনো কম্পিটিশন হবেই না। দে আর বিলো 40, তারা 40 নিচে নাম্বার পাবে, তারা 45 এর নিচে, 50 নিচে নাম্বার পাবে। সো ওরা কিন্তু তোমার কম্পিটিটরই না। এক্সামে এক্সামে তোমার কম্পিটিটর হবে অলমোস্ট 1/3 মতো স্টুডেন্টস, যে যারা সবাই খুব ভালো করে পড়াশোনা করছে। সো ওই 1,15,000 নিয়ে তুমি কোনোদিন নাম্বার নিয়ে কনফিউজ হবে না, যা মন চাই করুক। বা তুমি মনে করবা এর মাত্র 1/3 স্টুডেন্টস নিয়ে আমার সাথে কম্পিটিশন হচ্ছে, যারা পড়াশোনা করছে। ওকে, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি স্যার, একটা মানে লার্জ নাম্বার স্টুডেন্ট শুধু ফর্ম ফিল আপ করে, তারা পড়াশোনা করে না। সো তারা বাদ। তাই সিটের নাম্বার সংখ্যা 25 জনে একজন, 30 জনে একজন, এটা থেকে ভয় পাওয়ার কারণ নাই। তোমার ফাইট হবে অলমোস্ট 5 থেকে 7 জন কি 10 জনের, হার্ডলি 8 জনের সাথে হয়তো বা। তো এর মধ্যে কেউ চান্স পাচ্ছে, কেউ পাচ্ছে না, এটার কারণটা কি? কয়েকটা কারণ যদি আমি একটু মার্ক আউট করতে চাই আজকে, আমাদের টাইম একটু কম, সো একটু আমি কুইকলি বলি। সো ফার্স্ট থিং বুঝো, প্রতিটা কথা ইম্পর্টেন্ট বলছি আমি। মেইন বই না পড়া, মেইন বই না পড়া হচ্ছে প্রথম এবং প্রধান কারণ একটা স্টুডেন্ট চান্স পাবে না। একই সাথে পড়ছে, একই কোচিং এ পড়ছে, বাট ও চান্স পাচ্ছে, সে চান্স পাচ্ছে না। এটা রিজনটা হচ্ছে সে মেইন বই পড়ে নাই, সে শুধু কোচিং এ শিট পড়ছে, লেকচার পড়ছে, নোট পড়ছে, বাট ও
মেইন বই আগে পড়ছে, তারপর সেই কোচিং এর জিনিসপত্র পড়লে পড়ুক, না পড়লে নাই। আমি বলি মার্ক দ্য ওয়ার্ড, তুমি যদি কোনো কোচিং এর একটা শীট একটা লেকচার জীবনে একবার ধরেও না দেখো, তুমি চান্স পাবা। শুধু আমি যে কয়টা বই বলছি, এই কয়টা বইয়ের A to Z তুমি পড়ে যাবা, তোমাকে পড়তে হবেই যদি তুমি চান্স পাও। যদি জিজ্ঞেস করো কিভাবে পড়বো স্যার, কেন পড়বো স্যার, এত কঠিন, এত পড়া, এত কিছু, আমি বলবো এগুলো কিছু আমি জানি না, এটা সার্ভাইভাল অফ ফিটেস্ট, যে পড়ছে সে চান্স পাইছে, তুমি পড়তে পারছো না, তুমি উইক, তুমি চান্স পাবা না, শেষ কাহিনী। এখানে কোনো কিভাবে কেন কিছু অ্যান্সার নাই। বইগুলো কি দেখো, ফার্স্ট ওয়ান বায়োলজির ফার্স্ট পেপার, বায়োলজির ফার্স্ট পেপার, সরি, বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আমাদের দরকার হচ্ছে আবুল হাসান স্যারের বই। আবুল হাসান, ডানে বামে অনেক রাইটারের বই আছে, অনেক নাম আছে, আমি বলছি এগুলো টাচ করবা না। একটা রাইটারের বই তুমি পড়ে যাবা, একবারে সুন্দর মতো গুছায় দাগায় নোট করবা। বাই এনি চান্স অনেক স্টুডেন্টস থাকে সুপার ব্রিলিয়েন্ট, তার একটা বই পড়া হয়ে গেছে ফার্স্ট ইয়ার থেকে, দেন তুমি পড়তে চাইলে হ্যাঁ তখন সেকেন্ড আর একটা বই শুধু দেখতে পারো। বাট মাল্টিপল রাইটারের 5টা বই একসাথে নিয়ে, ফার্স্ট পেপারের 5টা রাইটারের বই একসাথে নিয়ে তুমি মাইটোকন্ড্রিয়া পড়তে বসতো, ইউ আর গন, তুমি শেষ, তোমার হবে না। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ওকে, সো মাস্ট তুমি একটা বই পড়বা। এন্ড বারবার বলছি, তুমি, তোমার বাবা, তোমার দাদা, তার আগের জেনারেশন সবাই যারা চান্স পাইছে তারা কিন্তু শুধু এই কয়েকটা মেইন বই পড়ে চান্স পাইছে এবং ভবিষ্যতেও পাবে। কি, ফার্স্ট পার্ট আবুল হাসান, এন্ড সেকেন্ড পেপার বায়োলজি, সেকেন্ড পেপার গাজী আজমল, গাজী আজমল স্যারের বই। a good number of students এখানে আছে যারা ইংলিশ ভার্সন, তাই না? আমার স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইংলিশ ভার্সন আমার কপালে ক্যান্ডিডেট পড়ে, তো ওদের আবার এগুলো ট্রান্সলেশন নাই। দ্যাট ইজ ওয়াই আমি ওদেরকে ট্রান্সলেট করে করে পড়াই, ট্রান্সলেট করে ট্রান্সলেশন কপি দেই, যে ভাই তারপরেও এই বইটা পড়ো। যাদের কাছে ট্রান্সলেশনের অপশন নাই, সরি, ট্রান্সলেশন কপিটা নাই, তোমাকে বাংলাটা হলেও পড়তে হবে। কোনো এক্সকিউজ দিয়ে লাভ নাই, স্যার যে এই বইয়ের তো ইংলিশ নাই, তাহলে আমি একটু আব্দুল আলিম স্যারের বইটা পড়ি, ওটার তো ইংলিশ আছে, পড়ো, পড়ো, তুমি চান্স পাবা না, শেষ। বুঝো স্যার, ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন এগুলো থেকেই হবে, রেফারেন্স এটার ইউজ হবে, হার্ডলি একটা কি দুইটা অন্য রাইটারের বই থেকে আসতে পারে, ওই একটা দুটো না পারলে কিচ্ছু যায় আসে না। সো বাঙালিদের জন্য তো, বাঙালি বলতে আমি সাধারণত আমাদের বাংলা ভার্সনদেরকে বাঙালি আর ইংলিশ ভার্সনদেরকে ইংরেজ বলি, সো ইংরেজদের জন্য এটা ট্রান্সলেট করে পড়ো, না পারলে বাংলায় পড়ো, বাঙালিতে তো বই আছে, তোমাদের জন্য কোনো সমস্যা নাই। ফিজিক্স, ইসাক স্যারের বই, ফিজিক্স ইসাক স্যারের বই, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য মেইন বই, এটাকে শেষ করতে হবে, শুধু এটাই, শুধু এটাই, শুধু এটাই। যদি এটা তোমার শেষ হয়ে একেবারে একাকার হয়ে যায়, দেন তুমি না হয় একটু তপন স্যারের বইটা দেখতে পারো, আফটার দ্যাট তুমি তপন স্যারের বইটা দেখতে পারো। বায়োলজিতে যদি কেউ অনেক বেশি মানে এনথুজিয়াস্টিক হয় যে না স্যার আপনি যতই বলেন আমি আরেকটা বই পড়বো, তাহলে ফার্স্ট পেপারে আবুল হাসান স্যারের পাশাপাশি গাজী আজমল স্যারের বইটা তুমি একবার দেখতে পারো। ওকে, আবুল হাসানের পাশাপাশি গাজী আজমল স্যারের বইটা দেখতে পারো ফার্স্ট পেপারে। আর সেকেন্ড পেপারে গাজী আজমল স্যারের পাশাপাশি ইংলিশ ভার্সনের যে বইটা আছে আব্দুল আলিম স্যারের, এই আব্দুল আলিম স্যারের বইটা দেখতে পারো। বাট আমি হাইলি রেকমেন্ড করবো, দরকার নাই, এভারেজ স্টুডেন্ট যারা আছো তাদের কারোর জন্য সেকেন্ড বই দরকার নাই। এক্সট্রা অর্ডিনারি লেভেলে যারা ব্রিলিয়েন্ট আছো, যাদের সবকিছু শেষ, তারা চাইলে সেকেন্ড লুকটা দিতে পারো আর কি। ফিজিক্স সেম, আগে ইসাক স্যারের বই শেষ করবা, এভারেজ যারা আছো মনে করছো যে আমি এর চেয়ে বেশি নিতে পারবো না, তুমি এটাই শেষ করো। আফটার দ্যাট যদি মনে হয় যে আরো পারবো, তাহলে একটু ইসাক স্যারের বইটা, সরি তপন স্যারের বইটা দেখো। কেমিস্ট্রি, কবি, সরি হাজারি নাগ স্যারের বই, হাজারি নাগ স্যারের বইটা হচ্ছে তোমার জন্য এখানে মাস্ট, এটা A to Z পড়ে যেতে হবে, অনলি এটাই, শেষ। এগেইন বলছি, দোজ এক্সট্রাঅর্ডিনারি যারা চাচ্ছে যে না আপনি যত কিছুই বলেন আমি আরেকটা বই দেখবো, তখন তুমি কবির স্যারের বই দেখতে পারো, আদারওয়াইজ না। এটা এনাফ, শুধু এই কয়টা বই তোমার ক্যারিয়ারের জন্য এনাফ, আমি বলছি, কথাটা বিশ্বাস রাখো।
ওকে, সো বেশি পড়বা না। বেশি পড়া একটা অন্যতম কারণ চান্স না পাওয়া। বেশি বলতে আমি বুঝাচ্ছি আননেসেসারি বেশি। যেটা আমার নেসেসারি সেটার ভিতরে বেশি পড়ো। এগুলোকে তুমি খেয়ে 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 হজম করে আবার হজম করো, বাট আজগুবি যেটা দরকার নাই সেই জায়গাতে আমরা বেশি জোর দিব না। ওকে, সো ফার্স্ট থিং, এটা আমরা একটু খেয়াল করি যে আমাদের মেইন বইটা পড়তেই হবে, মাস্ট মেইন বইটা পড়তে হবে। নেক্সট, তাহলে মেইন বই না পড়া একটা অন্যতম কারণ হচ্ছে একটা স্টুডেন্ট চান্স পায় না। আচ্ছা, কারণ আছে, বুঝো কারণটা কি। সেকেন্ড যে কারণটা বলছি যে দুনিয়ার সবকিছু পড়া, দুনিয়ার সব বই পড়া চান্স না পাওয়ার একটা কারণ। কোচিং এর এত 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 নোট পড়া চান্স না পাওয়ার একটা কারণ। তোমার ব্রেনটা ওয়েস্টেজ হচ্ছে ওখানে। দেখো, আমাদের হিউম্যান ব্রেন হ্যাফহ্যাজার্ড ইনফরমেশন গ্যাদার করতে পারে না, বেশিক্ষণ মনে রাখতে পারে না মুখস্থ জিনিস। তুমি গুলিস্তান থেকে, সাপোজ গুলিস্তান থেকে যেতে চাচ্ছ হলো ধানমন্ডিতে, যারা রাস্তা চিনো মেবি বুঝতে পারবা। তো তুমি গুলিস্তানে আসো, এরপরে তুমি যে রুট দিয়ে ইচ্ছা প্রেস ক্লাব দিয়ে যদি যেতে চাও, প্রেস ক্লাব দিয়ে শাহবাগ দিয়ে তারপর ধানমন্ডিতে গেলা। সো তুমি 12টার সময় গুলিস্তানে ছিলা, সিকোয়েন্সটা বোঝো। 3টার সময় তাহলে তুমি, যেহেতু জ্যাম ঢাকা রাস্তায়, 1টার সময় ধরলাম 1 ঘন্টা লাগছে, প্রেস ক্লাবে আসো। 2:30টার সময় তুমি শাহবাগে আসো, 3:30টার সময় তুমি এলিফ্যান্ট রোডে আসো, দেন 4টার সময় তুমি ধরো ধানমন্ডি পৌঁছায় গেছো। সো দ্য প্যাটার্ন খেয়াল করো, মেন বইয়ে না এরকম গল্প সিনক্রোনাইজড ওয়েতে জিনিসটা সাজানো থাকে, পুরো জিনিসটা থাকে যে ও আচ্ছা, দ্য পারসন এ গুলিস্তান থেকে ধানমন্ডি যাচ্ছে, এন্ড সে প্রথমে তাহলে আর্লিয়েস্ট টাইমে 1টার সময় অবশ্যই প্রেস ক্লাব, 2টার সময় শাহবাগ, 3টার সময় এলিফ্যান্ট রোড, দেন 4টার সময় ধানমন্ডি, সাপোজ এরকম থাকবে। আর মুখস্থ শীট মুখস্থ করতে গেলে তোমাকে একটা কোশ্চেন এমসিকিউ থাকবে, রফিক 3টার সময় কোথায় ছিল? 3টার সময় ছিল হচ্ছে এলিফ্যান্ট রোডে। রফিক 1টার সময় কোথায় ছিল? প্রেস ক্লাবে। তোমাকে এটা মুখস্থ করতে হচ্ছে। রফিক 5টার সময় কোথায় ছিল? সে ছিল হচ্ছে ধানমন্ডিতে। তাহলে তোমাকে 3টা আজাইরা ইনফরমেশন উইদাউট এনি নলেজ, এটার ব্যাকগ্রাউন্ড কি, রফিক কেন কোথায় ছিল কিছু জানো না, এমসিকিউ গুলো এরকম করে সাজানো থাকবে জাস্ট খালি এই নোট বইগুলোতে। এর ফলে কি হয়, স্টুডেন্টরা এই র্যান্ডম ইনফরমেশন মুখস্থ করতে যায়, যেটা মাথায় থাকে না, যেটা খুবই বোরিং লাগে, বিচ্ছিরি লাগে, পড়া হয় না। রাদার দেন তুমি যদি মেইন বইটা পড়তা, তুমি জানতা ওর পাথওয়েটা কি, যে ও আসলে গুলিস্তান থেকে ধানমন্ডি যাচ্ছে। ও তাহলে তো স্বাভাবিক যে সবার আগের যে টাইমটা সে প্রেস ক্লাবে থাকবে, তারপরে সে থাকবে হচ্ছে শাহবাগে, তারপরে সে থাকবে এলিফ্যান্ট রোডে, তারপরে সে অবশ্যই সবচেয়ে লাস্ট টাইমে ধানমন্ডিতেই থাকবে। তো তুমি স্ট্রেট লাইনটা পেয়ে গেলা না, এই যে একটা সিনক্রোনাইজড ইনফরমেশন, তোমার ব্রেন এটা সেট হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই মেন বই পড়তে হবে, মাস্ট। ডানে বামে প্রচুর ইনফরমেশন থাকে এখানে, যেটা শীটে থাকে না। শীট দেয় কোচিং এর বিজনেস করার জন্য, প্লিজ, আমিও পড়াই, তাই না? আমিও, আমার পোলাপান যেগুলো আছে জানে, আমিও পড়াই, আমি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই, বাট আমি তার জন্য তো আমি মিথ্যা বলতে পারি না। আমার তো এটা, আমার আদার প্রফেশনস আছে, আমার জন্য মানে মিথ্যা বলে খেতে হবে এটা না। সো আমাকে অবশ্যই ট্রুথটা জানাতে হবে। আই হ্যাভ টু বি দ্য অনেস্ট পারসন, রাইট? কোচিং শীট দেয় তোমাকে তাদের টাকা হালাল করার জন্য, নয়তো তুমি কেন 18,000 টাকা দিয়ে ভর্তি হবা কোচিং এ? তার জন্য প্রতিদিন সকালে যাবে, একটা কালারফুল শীট দিবে, ওয়াও সুপার থিং, এই কোচিং এ যাচ্ছ, এটা তোমার জন্য ওয়েস্ট, তুমি মেইন বই পড়বা। গেল। সেকেন্ড থিং হচ্ছে কোশ্চেন সলভ করা। কোশ্চেন সলভ না করার জন্য কিন্তু একটা স্টুডেন্ট চান্স পায় না। হোয়াট ইজ সলভ করা? প্লিজ দেখো, আমাদের সব থেকে ভুল একটা মানে ইমপ্রেশন যে আমরা এমসিকিউ না মুখস্থ করি। কোচিং এ শীট দিয়ে ভাইরা বলছে যে আমাদের এই যে এমসিকিউ দিছি এটা সলভ করো, 50% কোশ্চেন কমন পাবা। তাহলে এরকম 3টা কোশ্চেন কোচিং এ তুমি ভর্তি হইছো, 50-50-50, 150% কোশ্চেন তোমার কমন, 100-র মধ্যে 150টা কমন তোমার। সো এরকম না, বুঝো, এমসিকিউ তুমি খালি মুখস্থ করে গেছো ওটাই আসছে তা না। সলভ মানে সেই এমসিকিউটা ধরে সেই ইনফরমেশন রিলেটেড যা কিছু আছে তোমাকে সবকিছু জানতে হবে, এটার নাম সলভ করা, মুখস্থ করা যাবে না। ওই যে যেটা কোশ্চেন করছিলাম যে হোয়াইট ব্লাড সেল ম্যাক্রোফেজ কোনটার আসলে ফর্ম, তুমি খালি মুখস্থ করলাম মনোসাইট ম্যাক্রোফেজ শেষ। নো, এটাকে মুখস্থ করা বলে, তোমাকে সলভ করতে হবে, তোমাকে জানতে হবে ও আচ্ছা মনোসাইট কিভাবে ম্যাক্রোফেজ হলো, ফাংশনটা কি, তাহলে আদার হোয়াইট ব্লাড কর্পাসেলস গুলো কে কি ফাংশন পারফর্ম করছে। দিস ইজ কল্ড সলভিং দ্য কোশ্চেন। এটাকে আমার নাম কোশ্চেন সলভ করা। তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, মুখস্থ না। আমরা ভাবি কি কোশ্চেন দেওয়া আছে মুখস্থ করে গেছি, প্রতিটা কোশ্চেন ধরে সেটা রিলেটেড ইনফরমেশন বই থেকে পড়তে হবে।
বলতে পারে এত কষ্ট করবো কেন স্যার, এত কঠিন, কে বই খুলবে? খুলো না, তাহলে তুমি চান্স পাওয়া না। যে খুলছে সে চান্স পাচ্ছে স্যার। ওকে, নেক্সট হচ্ছে জিকেই, যেটা বলছিলাম আরেকটা অন্যতম ইনফরমেশন, টাইম চলে যাচ্ছে মেবি। সো জিকেই, জিকেই মানে জিকে অ্যান্ড ইংলিশ, এইটাকে প্রায়োরিটি না দেওয়া একটা অন্যতম কারণ অ্যাডমিশন টেস্ট মিস করা। মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমরা জানো যে গভর্নমেন্ট মেডিকেলে বায়োলজি 30, কেমিস্ট্রি 25, ফিজিক্স 20, ইংলিশ 15, জিকে হচ্ছে 10। আর আর্ম ফোর্সেস গুলোতে 30-30-30 থাকে তিনটায়, ইংলিশ আর জিকে 5-5 করে 10 থাকে। আমাদের ঢাকা ভার্সিটি ডি ইউনিটে 30 মার্কসের জিকে আছে শুধুমাত্র। সো এই জিকে, জেনারেল নলেজ আর হচ্ছে ইংলিশ, এটা একটা গেম চেঞ্জার। যারা চান্স পাচ্ছ তাদের জন্য কিন্তু প্রায় 15, 10, 25 মার্ক জিকে আর ইংলিশে থাকবে, যেটা কোনো দিন 2 থেকে 3 মাসে পড়ে হবে না, হবে না। তুমি ভালো মেডিকেল কলেজে পড়ছো নাকি কোনো মতে একটা মেডিকেলে চান্স পাচ্ছ নাকি চান্স পাচ্ছ না, এগুলো কিন্তু জিকে আর ইংলিশ একটা বড় ব্যবধান করে দিবে স্যার। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা পড়ছে তারা সবাই পারবে। এই জায়গাগুলো ভাস্ট সিলেবাস, আননোন অনেক কিছু, যেটা মনে থাকতে চায় না। জিকে তো বুঝার কিছু নাই, মনে থাকতে চায় না। তাই ফার্স্ট ইয়ার থেকে যদি না পারো, 6 মাস পর থেকে সেকেন্ড ইয়ার ওঠে, তুমি এখন থেকে জিকে পড়ো। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, প্লিজ এখন থেকে জিকে আর ইংলিশ প্র্যাকটিস করো। আমি বলে দিব, ম্যাটেরিয়াল সব বলে দিব। ইংলিশ আমাদের কোন বই লাগবে, জিকে আমাদের কোন বই লাগবে, কোনটার জন্য কতটুকু পড়তে হবে, কোন টপিকগুলো এখন থেকে শুরু করতে হবে। বাট এখন থেকে শুরু করতে হবে অল্প করে, দিনে 30 মিনিট, ঘুমানোর আগে 30 মিনিট এখন থেকে ইনভেস্ট করো। ওই 3 মাসে যে দেখবা তোমার একটা বিশাল অংশ অলরেডি হয়ে আছে। এখন শুধু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিটা জোর দাও। ওকে, সো জিকে অ্যান্ড ইংলিশ কে প্রায়োরিটি না দেওয়া অ্যাডমিশনে চান্স না পাওয়ার একটা অন্যতম প্রধান কারণ। যদি কেউ তোমাকে কোনোদিন বলে যে আরে ওগুলা লাগে না, ওগুলা বাদ দাও, এগুলা পড়ো, তুমি তখন বলবা যে ভাই আপনি মুড়ি খান, আমার কথাটা বিশ্বাস রাখো যে আমি আর যাই করি তোমার খারাপ চাবো না। ওকে, সো যদি কখনো কেউ, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হতে পারে ভাই, অনেকে তোমাকে অনেক রকম তাদের স্বার্থের জন্য মিসলিডিং ইনফরমেশন দিতে পারে। সো যদি বাই এনি চান্স বলে যে আরে ওটা 3 মাস পড়লেই হবে, আরো অল্প একটু পড়লেই হবে, আমি একটু পড়ছিলাম আমার হয়ে গেছিল, ভাই তুমি পড়ছিলা তোমার হয়েছিল, তুমি এক্সট্রা অর্ডিনারি, তোমার এক্সেপশন দিয়ে আমি জেনারেল এক্সাম্পল ক্রিয়েট করতে পারি না। ওকে, সো তোমাকে বেস্ট পসিবল প্রিপারেশন নিতে হবে। তোমার মানে চিন্তাটা থাকতে হবে একবারে স্কাই হাই, আকাশের উপরে। তুমি চিন্তা করবে আমি ঢাকা মেডিকেলের সিট কনফার্ম করতে চাচ্ছি, আমি মেডিকেলের সিট না। সো আমাকে মাস্ট জিকে পারতে হবে, আমাকে মাস্ট ইংলিশ গুলো পারতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে আমি পারবোই, এটা তোমার ধারণা থাকতে হবে। এই লেভেলের স্টাডি করতে হবে। শুট ফর দ্য মুন, তাই না? এন্ড ইউ উইল অ্যাটলিস্ট ল্যান্ড ইন দ্য স্টার, মেটাফরিক, বাট এটা খুবই ইম্পর্টেন্ট কথা। তোমাকে হাইয়েস্টটা চিন্তা করতে হবে, লোয়েস্টটা তাহলে দেখবা যে মোটামুটি অটোমেটিক হয়ে গেছে। সো জিকে অ্যান্ড ইংলিশ এখন থেকে যে যেখানে যেভাবে পড়ছো, যার কাছে পড়ছো, জিকে অ্যান্ড ইংলিশে জোর দিবা অল্প অল্প করে এখন থেকে। গেল। নেক্সট পয়েন্ট আসি আমরা, চান্স না পাওয়ার জন্য একটা অন্যতম কারণ হচ্ছে এক্সাম কম দেওয়া। কোচিংদেরকে আমি পড়ানোর দিক থেকে বলি ভাওতামি করে। ওই যে 3 মাসের যারা অ্যাডমিশন করায়, ওগুলো কিছু যা বই দাগানো টাগানো সব ভুয়া কথা, বিশ্বাস করো। পরে আমি এক্সপ্লেন করবো কেন। বাট কোচিং এর অ্যাপ্রিসিয়েশনের যে জায়গাটা, সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা নেওয়া। তুমি দরকার হলে 3টা কোচিং এ খালি পরীক্ষা দাও, ক্লাস করো না। একটা কোচিং এ ক্লাস না করলেও কিছু যায় আসে না, নিজে পড়ো, হয়ে যাবে, সব হয়ে যাবে। কিন্তু পরীক্ষা তুমি যত জায়গায় হচ্ছে, যাচ্ছ হেঁটে রাস্তার কোনায় দেখছো কি কেউ একটা পরীক্ষা নিচ্ছে, যে ওখানে বসে পড়ো, পরীক্ষা দাও। কি হয়, প্র্যাকটিস হয়। আমাদের ব্রেইনটা, হ্যান্ড টু ব্রেইন যে কোরিলেশনটা, সেই কোরিলেশনটা হয় সুন্দর মতো। পরীক্ষার হলে তুমি অনেক কিছু পারো, কিন্তু পরীক্ষার হল ডিল করা একটা অন্যতম ব্যাপার। নার্ভাস হয়ে যাবা, একটা কোশ্চেন ভুল করলে নার্ভাস হয়ে যাবা, মনে আসতে যাবে না। সো এই জিনিসগুলো পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষা ভীতিটা কমাতে হবে তোমার, এবং তোমার হ্যান্ড সুইফট করতে হবে। কোনো একটা কোশ্চেন ভুল করছো কোচিং এ, কিচ্ছু যায় আসে না। কোচিং এ ও পাইছে 80, তুমি পাইছো 50, কিছু যায় আসে না, হাসো, পাইছিস কি হয়েছে। তুমি যেগুলো ভুল করছো সেগুলো বাসায় এসে কারেকশন করছো কিনা, সেই ইনফরমেশনটা তুমি কি আবার নিচ্ছ কিনা, সেইটা হচ্ছে মেন কাহিনী। 50 পাইছি শেষ, ওখান থেকে কাহিনী শেষ না। ওখান থেকে কাহিনী শেষ হলে তুমি পরীক্ষা দেওয়ার মেইন ঘটনাটাই বুঝতে পারোনি রে ভাই। পরীক্ষা দিচ্ছ তুমি ভুলগুলো এসে আবার পড়ার জন্য, যে যেটা পারছি ওটা তো পারছি শেষ, যেটা পারিনি
সেটা আমি বাসায় এসে ওই টপিকটা A to Z আবার কারেকশন করলাম। এইটা হচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য। তাই তুমি যত পরীক্ষা দিবা তত তোমার গ্যাপ গুলো ধরতে পারবা, তত তোমার হাত সুইফট হবে, তত এক্সাম ভীতিটা কমবে। একটা লাস্ট কথা বলি, মেন্টাল প্রিপারেশন একটা অন্যতম জিনিস চান্স না পাওয়ার জন্য। তুমি যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকো, স্ট্রেস কাকে বলে, নার্ভাসনেস কাকে বলে, এটা তুমি কোনোদিন তোমার ঘরে বসে এসির নিচে আরাম করে ভাইয়ের কাছে পরীক্ষা দিয়ে বা কোচিং এ হাসতে হাসতে পরীক্ষা দিয়ে বুঝবা না। যাদের এইম থাকে, যাদের একটা টার্গেট থাকে আমি পড়বোই, সেটার প্রতি তার তো একটা মানে বেশ অ্যাট্রাকশন থাকে, তাই না? তো সে যখন এক্সাম হলে ঢুকছে, দেখছে যে তার সাথে আরো 40,000 স্টুডেন্ট এই কেন্দ্রে ঢুকলো, বিশাল রুম, সবাই মিলে পরীক্ষা দিচ্ছে, টিচার এসে খাতা দিয়ে গেল, বিশ্বাস করবা না, অনেক ভালো ভালো স্টুডেন্টসেরও এক্সাম হল ম্যানেজমেন্ট, নার্ভাস স্ট্রেস ম্যানেজমেন্ট না করতে পারার জন্য তারা চান্স পায় না। বাই চান্স খালি রেজিস্ট্রেশন নাম্বার লিখতে যে 8-এর জায়গায় 5 লিখে ফেলছে, ওই পরীক্ষা ওদিন ওখানেই শেষ। ঘামতে ঘামতে বুক ধুক 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 করতে শুরু করবে, স্যার কি করবো, স্যার একটা বকা দিল, আল্লাহ আমি কি করবো, অন্যরা তো ঠিক করছে। এগুলো মনে হচ্ছে তোমার শুনে যে স্যার বলছে, বাট হলে তুমি বুঝবা যদি তোমার টার্গেট থাকে ভালো করে। সো এক্সামের স্ট্রেস নিতে পারাটা কিন্তু মেন্টাল সেই প্রিপারেশনটা আগে থেকে রেডি করা, যে হোয়াট এভার যা হবে হবে আমি কুল থাকবো। একটা কোশ্চেন ভুল করলে আমি ঘাবড়াবো না, নাহলে একটা কোশ্চেন তুমি জানা মতো ভুল করে আসলে বাকি 5টা কোশ্চেন নিয়ে নার্ভাস হয়ে আরো ভুল করে ফেলে মানুষ। তো এগুলো নিয়ে পরে, আজকে অত সময় হবে না, বাট পরে ডিটেল আলোচনা করবো। বাট স্টিল স্ট্রেস ম্যানেজমেন্ট একটা মাস্ট। তুমি ডাক্তার হতে চাচ্ছ ভাই, তোমার চাকুর নিচে একটা রুগী শুয়ে থাকবে, তুমি কোনোদিন এরকম ফেস করলে বুঝবা যে যখন একটা মানুষের হাত পুরা কেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে, করে চিল্লাচ্ছে, দ্যাট মোমেন্ট তোমার সেলাই করতে হচ্ছে, তোমাকে হিউজ নার্ভাস প্রেশার নিতে শিখতে হবে। তুমি যদি সেই প্রেশারটা নিতে শিখতে না পারো, তুমি যদি দিনে 10 ঘন্টা পড়তে না পারো, 8 ঘন্টা পড়তে না পারো, বলো যে আমি পারি না, আমার ভালো লাগে না, আমি পারি না, আমার দ্বারা এগুলো হয় না, তাহলে তোমার জন্য এটা না, তুমি অন্য জায়গায় চলে যাও। যারা পারবে তাদেরকে নিয়ে আমরা কথা বলছি, তাদেরকে নিয়ে কম্পিটিশনটা হতে। ওকে, সো প্লিজ। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, শিওর শিওর। মেডিকেল না, আমি যদি অন্য কোনো ফিল্ডেও এক্সাম দিতে যাই, আমার তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনার কি স্যার এখানে হ্যাঁ, ডোন্ট গেট মি রং, আমি হচ্ছে মেডিকেল সায়েন্সের জন্য যে এক্সাম্পলটা ক্রিয়েট করলাম যে হ্যাঁ হাত কেটে গেছে, পেশেন্টকে আমরা সেলাই, এটা জাস্ট ফর এক্সাম্পল। বাট স্ট্রেস ম্যানেজমেন্টের কথা যেটা বুঝাচ্ছি, এভরি অ্যাডমিশন টেস্টের জন্য, এটার সাথে যে শুধু তার মানে মেডিকেলের টেস্টের জন্য আমার স্ট্রেস থাকবো, অন্যগুলোতে আমি সুপার কুল, অন্যগুলো কোনো ব্যাপার না, ইট ইজ নট লাইক দ্যাট, কখনোই না। এভরি বোর্ড এক্সাম, অ্যাডমিশন টেস্ট এক্সাম ইজ সেম ফর এভরি পার্সন। বিকজ যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করছে, 2 বছর খুবই পড়াশোনা করছে, তার জন্য বুয়েটের এক্সাম তার জন্য হিউজ একটা মেন্টাল প্রেশার, যে আমি এটার জন্য 2 বছর ট্রাই করছি, এটা আমার সারা জীবনের স্বপ্ন, আমার বাবার ইচ্ছা, মার ইচ্ছা, আমি সেই পরীক্ষাটা এখন দিচ্ছি, আল্লাহ একটা ভুল হয়ে গেছে, কি হবে, ঘামতে থাকে এবং পরের গুলো আর গন। ওই একটা ভুলের জন্য দেখা যেত সে ভালো পরীক্ষাটা হতো, সেটা আর হলো না। সেম ফর ঢাকা ভার্সিটি এক্সাম, একই জিনিস, প্রত্যেকটা এক্সামে কিন্তু সেম, এক একজনের টার্গেট এক একটা, তার জন্য সেই এক্সামটা হিউজ স্ট্রেসফুল। আর পরীক্ষার জন্য পড়ার যে স্ট্রেসের কথাটা বললাম, যে হ্যাঁ এত ঘন্টা পড়তে হবে, স্যার ঘন্টা পড়া না পড়া এগুলো নিয়ে পরে আলোচনা করি, কত ঘন্টা, এটা এক একজন স্টুডেন্টস এর এক একটা তার ক্যাপাসিটি অনুযায়ী, তার প্রিপারেশন অনুযায়ী, কিন্তু পড়তে হবে হিউজ। তুমি যেই পরীক্ষাতে পরীক্ষা দাও, এটা তোমার দোষ না, এটা আমাদের দেশের পপুলেশনের দোষ, তাই না? জনসংখ্যা এত বেশি, সিট সেই অনুপাতে কম, তাহলে তোমাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে স্যার, আদারওয়াইজ তুমি এখানে ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট, যে সবচেয়ে জোর দিতে পারছে সেই আগাচ্ছে, রাইট? ওকে স্যার, আমি আমাদের লাইভে শেষ পর্যায়ে চলে আসছি, আপনাকে একটা শেষ প্রশ্ন করবো। ক্যারিয়ার নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কি করা উচিত? বাবা মার স্বপ্নে হাঁটা উচিত নাকি নিজের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার পার্সু করা উচিত? খুব কঠিন একটা কোয়েশ্চেন স্যার। বাবা মার পছন্দ, নিজের পছন্দ, বাংলাদেশের পার্সপেক্টিভে না, আমাদেরকে একটু বাস্তবমুখী হয়ে ক্যারিয়ারটা চুজ করা উচিত। ফার্স্ট অফ অল, হ্যাঁ বাবা মার পছন্দ প্রায়োরিটি দিব না এটা ঠিক না,
তাদের একটা স্বপ্ন থাকে, তাদের একটা আশা থাকে, বাট সেই পছন্দটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি তোমার ওপর, তোমার লিমিটেশনের বাহিরে ওনাদের পছন্দ, সেটা একটু আগে জাজ করতে হবে। যদি সেরকম হয় যে হ্যাঁ আমার মানে যতটুকু ক্যাপাসিটি তার অনেক বেশি এক্সপেকটেশন, একটু ডিসকাস করো, বুঝায় বলো। দেন আবার এরকমও না আমার গান গাইতে খুব ভাল লাগে, আমার গিটার বাজাতে খুব ভাল লাগে স্যার, ওয়েস্টার্ন কান্ট্রিতে গিটার নিয়ে গান নিয়ে অনেকে ক্যারিয়ার করে, আমিও তা সেটা দেখে সেটাই করব। প্লিজ তুমি ক্যারিয়ার চুজ করার আগে বাবার ইচ্ছা, মার ইচ্ছা, তোমার ইচ্ছা সবগুলো দেখার আগে তুমি তোমার সোশিও ইকোনমিক কন্ডিশনটা আগে দেখো, তোমার সোশ্যাল সারাউন্ডিংসটা দেখো, অ্যাটমসফিয়ারটা আগে দেখো, দেন তুমি চুজ করো। আমাদের দেশের বাস্তব কথা বলি, স্বপ্নের জীবন না যদি তুমি বাংলাদেশে থাকো। অনেক দেশে বাইরে এখনো মানুষ কম, সোশ্যাল সিকিউরিটিটা অনেক ভালো, বাট বাংলাদেশে কিন্তু তুমি তোমার ড্রিম লাইফ লিড করবা এটা 2% 1% পারে, বাকি সবাইকে হার্শ রিয়ালিটি দিয়ে যেতে হয়। সো তুমি যখন ক্যারিয়ার চুজ করবা, তোমার সোসিও ইকোনমিক কন্ডিশন এটার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তোমার বাবার অলরেডি 2টা ইন্ডাস্ট্রি আছে, তোমার জন্য ক্যারিয়ার চুজিং এর যে অপশন গুলো বা যে ফ্লেক্সিবিলিটিটা আছে, একজন স্টুডেন্ট যার বাবা গ্রাম থেকে টাকা পাঠায়, সে এখানে মেসে থেকে পড়াশোনা করছে, কোনো মতে বাবা টাকা পাঠাচ্ছে যে ছেলে পাশ করে বের হলেই ছেলে সংসারের হাল ধরবে, তার জন্য ক্যারিয়ার চুজ করা কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা নাই যে আমি গান পছন্দ করি আমি গান গিয়ে বেড়াই। একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের জন্য আর হচ্ছে একটা বিলো মিডল ক্লাস বা একটা হাই ক্লাস ফ্যামিলির, তাদের ক্যারিয়ার চুজিং অপশনটা ডিফারেন্ট। এখানে একটা গণহারে কথা বলে দিলে হবে না যে সবাই এটা নিজের মন যা বলে তাই করো। স্যার এগুলো সিনেমার কথা, বাস্তব অনেক কঠিন। লাইফ ইজ নট আ বেড অফ রোজ। অ্যাকচুয়ালি লাইফ শুধু বেড অফ রোজ না, কিছুদিন হয়তো বা বেড অফ রোজ থাকতে পারে, তারপরে এতগুলো কাটা চলে আসবে। তো তোমাকে ক্যারিয়ার চুজ করতে হবে, তোমরা এনাফ স্মার্ট, এনাফ নলেজেবল, একটু সারাউন্ডিংসটা দেখো, বাংলাদেশের আর্থসামাজিক পজিশন, তোমার আর্থসামাজিক পজিশন সমাজে কোথায়, বোঝো তোমার কতটুকু ফ্লেক্সিবিলিটি আছে, কতদিন তোমার বাবা সাপোর্ট দিতে পারবে, কতদিন পর তোমাকে সংসার দেখতে হবে, এগুলো বুঝে দেন ডিসিশন নেওয়াটা হচ্ছে ওয়াইজ ডিসিশন। সো নট শুধু মনের ইচ্ছা, নট শুধু প্যারেন্টস এর ইচ্ছা, বরং তোমার স্ট্যাটাস, তোমার সিচুয়েশন, তোমার দায়িত্ব, এগুলোকে আগে দেখো, দেন মনের ইচ্ছারও একটা অনেক বড় রোল আছে। টোটালি মনের বিরুদ্ধে যে কাজ করলে সেটা বেশি দিন ভালো লাগে না, বাট আমাদের দেশে সার্ভাইভাল একটা বড় মানে সমস্যা, মানুষ অনেক বেশি। ওকে, Definitely, sir. Definitely. Sir, অ্যাজ আ ডক্টর আপনি আমাদের মেন্টালি স্ট্রং থাকার জন্য কিছু ওয়ে বলতেন, যেহেতু আমরা এখন সারাদিনই চার দেয়ালের মাঝখানে ডিভাইস নিয়ে পড়ে থাকি। তো আর আমার ধারণা আমাদের মতো স্টুডেন্টরাই হচ্ছে একটু কম সচেতন এই সিচুয়েশনটা নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা একটা খুব ভালো জিনিস স্যার, করোনা ভাইরাস ডিজিজ যেটা আমাদের আমরা অনেকে অল্পতেই ভয় পেয়ে যাই, আবার অল্পতেই হচ্ছে জিনিসটা খেলায় ধুলায় ভাষায়, সেক্ষেত্রে এটা শুধু এটাই বললাম যে হ্যাঁ ভালো ভালো বলছে যে একটা মাস পিপল আমরা এই ফিলিংস গুলোর মধ্যে দিয়ে যাই, সত্যি কথা। তো বর্তমান সিচুয়েশনটা অনেক দিন ধরে ঘরের মধ্যে সবাই বন্দি আছি, অনেক সময় মন মানে না যে দূর যা হবে হবে, বাইরে যাই ঘুরি ফিরি। বাট টু বি অনেস্ট, আমি অ্যাজ আ ফিজিশিয়ান যদি বলি, যেহেতু আমরা ডিরেক্টলি দেখি জিনিসগুলো, সিচুয়েশনটা যদি আমি বলি এখন ওর্স্ট, তাহলে এটা কম করে বলা হবে। ওকে, ওর্স্ট বললে এটাকে কম করে বলা হবে। এটা তোমার চিন্তারও বাহিরে খারাপ চলছে এখন। কিন্তু আমরা এটা ল্যান্সেট একটা মেডিকেল জার্নাল, অনেক বড় নাম করা মেডিকেল জার্নাল, তো তাদের রিসেন্ট স্টাডি শো করছে যে ইভেন করোনা ভাইরাস কিন্তু এয়ারবর্ন, দ্যাট ইজ বাতাস দিয়ে ছড়াচ্ছে, যেটাকে ইনিশিয়ালি ধারণা করা হচ্ছিল যে শুধু ড্রপলেট বর্ন। ড্রপলেট মানে হচ্ছে কথা বলছি স্যালাইভা থেকে বের হচ্ছে, ড্রপ ড্রপ ফোটায় ফোটায় পড়ছে। ওকে, বাট ওরকম না, ফোটায় ফোটায় পড়ে থাকছে, সেটাই আমরা হাত দিয়ে টাচ করছি আবার আসছে। ইট ইজ নট লাইক দ্যাট, কারণ এত গ্লোবালি প্যান্ডেমিক হয়ে গেছে, এত তাড়াতাড়ি স্প্রেড করছে, এটা শুধু কিন্তু ড্রপলেট বর্ন হলে এত স্প্রেডিংটা সম্ভব নয়। রিসেন্টলি ল্যান্সেট থেকে জার্নাল থেকে বলা হচ্ছে যে ইয়েস, ইট ইজ অ্যান এয়ারবর্ন ডিজিজ, বাতাস বায়ুবাহিত রোগ। সো ইউ হ্যাভ টু বি কশাস স্যার। আমি কয়েকটা কথা বলি, একটু বলে শেষ করি না, অনেক দেরি হয়ে গেছে। তো যেটা হচ্ছে আসলে হয় কি, এত ইম্পর্টেন্ট কথা আছে বলার যে ওই টাইম ম্যানেজমেন্ট করে বলাটা টাফ হয়ে যায়। ফার্স্ট থিং, আমাদের নিজেদের সিকিউরিটির জন্য মাস্ক পরতে হবে। মাস্কের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে, যেটা অফেন আমরা একটু কেন জানি
বাইপাস করে যায়। অনেকে বলতে পারে মাস্ক স্যার ভাইরাস আটকাবে কিভাবে, এত ছোট জিনিস এসে। প্লিজ, ভাইরাস যদি আটকাতে নাও পারে 100%, ভাইরাল লোড কমাবে। কথাটা বোঝো, ভাইরাল লোড মানে হচ্ছে কতগুলো ভাইরাস এট এ টাইম তোমার বডিতে ঢুকে তোমার বডিতে ইনফেকশনটা করছে। বলা হচ্ছে ডাবল মাস্ক পরো। ডাবল মাস্ক একটা অত্যন্ত ভালো প্র্যাকটিস। তোমার যদি বাইরে যেতেও হয় বাই এনি চান্স, তুমি হচ্ছে ভেতরে একটা সার্জিক্যাল মাস্ক পরে টাইটলি নোজটা গ্যাপটাকে ফিল আপ করে দাও। আফটার দ্যাট উপরে দিয়ে একটা কাপড়ের মাস্ক পরো। বাসে এসে সাথে সাথে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলো। দামি দামি কোনো রকম তোমার অ্যান্টিসেপটিক দরকার নেই। ভাইরাস কিল করার জন্য সাবান, সবচেয়ে কম দামি সাবান, যেটাতে ক্ষার যত বেশি সেটা তত ভালো। 8 টাকা না 10 টাকা বল সাবান আছে না, সেটা বেস্ট। ডিটারজেন্ট বেস্ট। অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার বেস্ট, বিকজ এর বাইরের কোটটা না লিপিড লেয়ার, চর্বি দিয়ে তৈরি। তো সাবান দিলে চর্বি সাথে সাথে নষ্ট হয়ে যায়, তোমরা জানো। তো যে কোনো ক্ষার জাতীয় সাবান, এগুলো ওটার সাথে টাচ করার সাথে সাথে ওই বাইরের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় ভাইরাসের। সো ও আর তোমার লাংসের যে সেল গুলো ওটার সাথে বাইন্ড করতে পারবে না। সো মাস্ক গুলো বাসায় এসে ফার্স্ট যে কাজটা করো, সাবান পানিতে ডুবায় ফেলো। স্প্রেতে সাবান রাখো, সাবান পানি, জাস্ট সাবান পানি, ওটা দিয়ে স্প্রে করো সব জায়গায়। দেন বাই এনি চান্স যেটা সবচেয়ে বেশি ফোন পাই, সেটা নিয়ে যদি আমি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যে ধরো বাসায় কারো, আল্লাহ না করুক, 99 ফিভার বা 100 ফিভার আসছে, একটু কাশি আছে বা কিচ্ছু নাই, কোনো সিমটমস নাই, কাশি নাই, ঠান্ডা নাই, ওই যে গন্ধ চলে যাওয়া, এগুলো কিন্তু আমাদের একটা মানে এখন কিন্তু ওরকম অনেক কিছুই পাই না। স্লাইট ফিভার 99 100, আর কিছু না। সিচুয়েশনটাকে সিরিয়াসলি নিতে হবে ফ্রম দ্য বিগিনিং। কি করতে হবে? প্যানিক হওয়া যাবে না। আমাদের যেটা করতে হবে, করোনা টেস্ট করার জন্য আমরা প্যানিকড হয়ে যাব না যে আল্লাহ সিরিয়াল পাচ্ছি না স্যার, কয়েকজন ফোন দিছে স্যার, কোথায় যে সিরিয়াল দেওয়া যায়, বাসা থেকে কালেকশন করে নিয়ে কবে এসে রেজাল্ট দিবে, করোনা টেস্ট নেগেটিভ আসছে, ও স্যার ভেরি কুল, আমি এখন ঠিক না। করোনা টেস্ট করা নিয়ে আমরা বেশি লাফালাফি করব না। করোনা টেস্ট আমি বলছি কয়েকবার আমার ব্যাচের স্টুডেন্টদেরকেও না, যেটা অনলি আরটিপিসিআর বলে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সো এই টেস্টটা অনলি 60 থেকে 70% সেন্সিটিভ ওয়ার্ল্ড ওয়াইড, এমন না বাংলাদেশের ব্যাপার, ওয়ার্ল্ড ওয়াইড 60 থেকে 70% সেন্সিটিভ, মানে 60 থেকে 70% কেসে এটা সঠিক অ্যান্সার দেয়। 30% কেসে দেখা যাচ্ছে এটা ভুল অ্যান্সার দিচ্ছে, দ্যাট ইজ একটা পেশেন্টের ডিজিজ আছে বাট নেগেটিভ রেজাল্ট আসছে। এবং এটা নর্মাল যে ও 30% কেসে ভুল রেজাল্ট দিবে। অ্যান্ড মিউটেন্ট ভাইরাস গুলোতে তো ইভেন দেয় না রেজাল্ট, নেগেটিভই দেয় অলওয়েজ। তো নেগেটিভ মানে যে করোনা নাই একটা পার্সনের, তা কখনো না। তাই করোনা টেস্ট করা নিয়ে প্লিজ এখানে যতজন আছো আমাদের ফ্যামিলি মেম্বারসদের যদি কখনো এরকম হয়, তুমি ফার্স্টে ওরিড হবে না। তুমি ফার্স্টে ওরিড হওয়া যেটা নিয়ে, সেটা হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন কত। পালস অক্সিমিটার হচ্ছে এখন একটা সবচেয়ে এসেনশিয়াল থিং, সবার বাসায় থাকবে এটা। পালস অক্সিমিটার কিনতে পাওয়া যায়, ছোট ছোট না, 1000 টাকা মেবি দাম। সো যদি ফিভার থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো সিমটমস এ সন্দেহ হয়, অক্সিজেন চেক করো। অক্সিজেন যদি 96 95 থাকে, ইটস ওকে। 94, ইটস ওকে। পারসিস্টেন্ট বিলো 93 যদি থাকে সব সময়, এমন না যে মাঝে মধ্যে 2-1 বার নামছে, বিলো 93 অর বিলো 90 যদি নামে, ইট ইজ ওয়ার্নিং সাইন। ওকে, 90 নিচে নামলে তোমাকে হসপিটাল যেতেই হবে। তুমি দেখছো একটা পার্সনের অক্সিজেন স্যাচুরেশন অলওয়েজ 88 87 85, হসপিটাল যেতেই হবে, মাস্ট অ্যাডমিট করতে হবে। করোনা টেস্ট নেগেটিভ আসছে, স্টিল তোমাকে যেতেই হবে। করোনা টেস্ট দিয়ে কিচ্ছু হয় না, ওটা বাদ ফেলে দাও। যদি কারো সন্দেহ হয়, জ্বর থাকে, অক্সিজেন স্যাচুরেশন ফল করে, জ্বর খুবই মাইনর থাকলেও 99, ইভেন জ্বর না থাকলেও কাশি আছে, কয়টা পরীক্ষা একটু লিখে রাখো যেটা আমাদের জন্য মাস্ট। সেটা হচ্ছে হাই রেজুলেশন সিটি স্ক্যান অফ দ্য লাংস। এইটা হচ্ছে করোনার জন্য প্রথম এবং প্রধান পরীক্ষা। যদি কারো অর্থনৈতিক সমস্যা থাকে, ইভেন চেস্ট এক্স রে করবো আমরা, ইভেন চেস্ট এক্স রে, তাও ভালো। করোনা টেস্ট করাচ্ছে তুমি একটা মাত্র 300-400 টাকার এক্স রে করো, ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমার আগে দরকার, পরে টেস্ট করো করোনা, ওটা সমস্যা নাই। কিন্তু ফুসফুসের কি অবস্থা সেটা বোঝার জন্য এইটা বেস্ট। তুমি ডিরেক্ট ফুসফুস দেখতে পারবা যে ও আচ্ছা ইনফেকশন আছে কি নাই। দেন আমাদের কিছু পরীক্ষা আছে, সিআরপি বলে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা দিয়ে ইনফেকশনের রেট বোঝায়। এগুলোতে খুব কম খরচ লাগে, বাট এটা রেগুলার করতে হয়। বোঝা যায় যদি এটার মাত্রা বাড়তে থাকে, তার মানে এই পার্সেন্টের বডিতে ইনফেকশন আছে। রেজাল্ট হোয়াট এভার ইট ইজ, করোনা রেজাল্ট, তখন আমি চিন্তা করবো যে আমি ওষুধ খাবো কি খাবো, ডক্টর দেখাবো, স্টার্ট করব। আর্লি ওষুধ শুরু করলে ফিডব্যাকটা ভালো হয়, ডিজিজ রিকভারি রেটটা বেশি থাকে।
স্টেরয়েড কখন শুরু করব না, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে এই টেস্টগুলোর উপর। ওকে, সো করোনা টেস্ট নিয়ে আমরা প্যানিক করবো না, আগে থেকে ভয় পাবো না, আমরা শুধু অক্সিজেন স্যাচুরেশন চেক করবো। অক্সিজেন স্যাচুরেশন 96 এর উপরে থাকলে, 95 থাকলে হোম ট্রিটমেন্ট ইজ এনাফ স্যার। ওকে, সো আশা করি কোনো সমস্যা হবে না, সবাই ভালো থাকবে। আরো কিছু ছোটখাটো টেস্ট আছে, ওগুলো পরে আমরা ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ একদিন। স্যার মিউট হয়ে আছো তুমি মেবি। সরি স্যার, আজকে আমাদের লাইভে অনুষ্ঠানটি, আমাদের ক্যারিয়ার টক্স এপিসোডটা এখানেই শেষ করছি স্যার। অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। যদি কেউ এটা থেকে একটুও ইনফরমেশনটা নিতে পারে, ইট উইল বি গ্রেট প্লেজার ফর মি, তাই না? সো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করো, তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। এই সময়টা একটু সচেতন থেকো প্লিজ। এই সময়টাতে একটু পার্টি করা, ঈদে একটু শপিং করা, একটা বছর না করো, একটু পড়াশোনা করো। ইনশাআল্লাহ দেখবা যে সামনে অনেক সুন্দর দিন আসবে। আমার জন্য দোয়া করো। ওকে, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।